এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন সাব্বির আহমেদ মুন্সিগঞ্জ থেকে। তিনি তার মামা জামাল উদ্দিনের সাথে ঘটা একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি সাব্বিরের সেই ঘটনায়। সাব্বিরের নানা বাড়ি নদী পাড়ের একটা জায়গা, মানে পদ্মা নদীর কাছাকাছি একটা জায়গা, এবং তার নানার যে ভিটা ছিল বেশ বড় একটা ভিটা, সেখানে তারা একান্নবর্তী পরিবার ছিল। তো যাই হোক, 1998 সালের দিকে সেই পরিবারে ভাগাভাগি হয় এবং সাব্বিরের মামারা, মানে 4 মামা ছিল, তারা 4টা আলাদা আলাদা ঘর পান। তো তার যে ছোট মামা জামাল উদ্দিন, তার ঘরটা ছিল নদীর বেশ কাছে, মানে যেখানে তিনি জায়গা পেয়েছেন এবং নতুন করে ঘর করেছেন। এবং সেই ঘরের পাশে তাদের ঘরের ভিটা থেকে বেরোলেই বেশ বড় একটা ক্ষেত ফসলের মাঠ, এবং তার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে নদী বয়ে গিয়েছে। বেশ শীর্ণ হয়ে গেছে নদী, বাট ওখানে নদী বয়ে গিয়েছে। তো জামাল উদ্দিন ইচ্ছা করে ওই জায়গাটা নিয়েছেন, তার ভাইদের রিকোয়েস্ট করেছিলেন যেন তার ভাইরা তাকে ওই জায়গাটা দেয়, এবং তার ভাইরা ওইটাই মেনে নিয়েছিলেন তার সাথে, এবং তিনি ওই জায়গায় ঘর করছেন। তো তখন তার বাবা কিন্তু তাকে বিয়ে দেন তার কিছুদিন আগে। তো যাই হোক, নতুন বউ নতুন ঘর, জামাল উদ্দিন সাহেবের বেশ কাটছিল তার সময়টা। তিনি দিনের বেলা তার বাবার সাথে ব্যবসার কাজে থাকতেন, সন্ধ্যার পর এসে ঘরে চলে যেতেন এবং বেশ ভালোই সময় কাটাতেন। আর দিনের বেলা তার স্ত্রী তার পরিবারের অন্যদের সাথে থাকলেও রাতের বেলা নিজেদের বাসায় এসে ঘর বাড়ি গোছাতেন আর কি, নিজের ঘর। একান্নবর্তী পরিবার যদি হঠাৎ একটু আলাদা হয়, আলাদা বলতে বেশ দূরে না, কাছাকাছি তাদের সবার লোকেশন, যা হয় আর কি। তো সন্ধ্যার পর জামাল উদ্দিন সাহেবের মন খুব একটা টিকতো না, যদিও তিনি বিয়ে করছেন, এখন আর সেই বন্ধু বান্ধবদের সাথে আগের মতো যান না আড্ডাবাজি করতে। তো ঘরে খুব বেশিক্ষণ থাকতে পারতেন না, তার মন ছটফট করত। এই কারণে তিনি মাছ মারতে যেতেন। তিনি তার স্ত্রীকে বলতেন যে আমি মাছ ধরতে যাই। তো তার স্ত্রীও বলতেন আচ্ছা যান, কারণ জানে যে তাকে আটকায় রেখে লাভ নাই, সে যাবে। তো জামাল উদ্দিন তার ওই বড়শি আর জিনিসপত্র নিয়ে এরকম বেরিয়ে যেতেন এবং মাছ ধরে ফিরে আসতেন। একদিনকার ঘটনা, তিনি গেছেন জামাল উদ্দিন সাহেব। তো ওই দিন তার বাবার সাথে এই মানে কিছু কাজ করে, কাচারি বাড়িতে কাজ টাজ করে তার বেরোতে দেরি হয়েছিল। বাসায় আসতে আসতে অলরেডি রাত হয়ে গেছে, 7:30 8টা। তো গ্রামের জন্য এটা মোটামুটি কিন্তু ভালোই রাত। তো বাসায় এসে তিনি কিছু খাওয়া দাওয়া করে স্ত্রীর সাথে কিছুক্ষণ সময় কাটায়, যখন মানে ভাল লাগতেছে না। এখন তো আসলে এমন একটা সময় যে তার মানে ঘুমাতেও পারবেন না তিনি, আবার বসেও থাকতে পারবেন না, কারণ তিনি রাত জেগে থাকেন, বেশ রাত করে ঘুমান। তো তিনি তার স্ত্রীকে বললেন যে আমি মাছ ধরতে চাই। স্ত্রী বললেন আপনি এখন যাবেন? বলে যে হ্যাঁ এখন যাবো, বেশিক্ষণ থাকবো না। তিনি স্ত্রীকে অনেক বুঝায়, ভুজুং বাজুং বুঝায় তারপর তিনি বেরোলেন। বের হয়ে তিনি হাঁটা ধরলেন, একেবারে তার বাসা থেকে বের হয়ে ওই ক্ষেতের মধ্যে দিয়ে কোনাকুনি হেঁটে যাচ্ছেন। তার হাতে ছিপ, তার হাতে তার ওই বালতি, তার মধ্যে জিনিসপত্র, এগুলো নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। আর জামাল উদ্দিন সাহেব নাকি একা মাছ ধরতে বেশ পছন্দ করতেন, এটা তার একটা পছন্দের জিনিস ছিল। দল বেঁধে কয়েকজন নিয়ে মাছ ধরতেন। তিনি মনে করতেন যে একা মাছ ধরলেই ভালো ধরা যায়। যাই হোক, তিনি একেবারে হাঁটতে হাঁটতে ওই ক্ষেত পার হয়ে একদম নদীর পাড়ে চলে আসলেন। তো একটা জায়গায় তার নৌকা বাঁধা ছিল, এই জায়গায় তিনি তার নৌকা রাখতেন। ওই পাশে তার ভাইদের নৌকা আছে বেশ দূরে। তো তিনি চিন্তা করলেন যে নৌকা নিয়ে একটু সামনে চলে যাই। নদীতে তেমন একটা এখনই নাই, মানে খুব বেশি বড় না নদী, স্রোত বেশি নাই। তো তিনি ওই নৌকা নিয়ে এই ছিপ টিপ নিয়ে আস্তে আস্তে করে সামনে চলে গেলেন। তো গিয়ে একটা জায়গা মোটামুটি মনে করলেন যে এই জায়গাটা বেশ ভালোই, এখানে মাছ টাছ পাওয়া যাবে, তার তো একটা আন্দাজ আছে। তো ওখানে বসে তিনি বড়শি ফেললেন। বসে আছেন, খুব সুন্দর রাত, বাতাস বইতেছে, বেশ সুন্দর মৃদুমন্দ বাতাস। আর নৌকাটাকে তিনি একদম পাড়ে নিয়ে আসছেন, এসে তিনি ওইখানে খুঁটা গেড়ে দিয়েছেন, নৌকা আটকায় আছে। এর মধ্যে তিনি ছিপ ফেলে বসে আছেন। গাছের পাতাগুলো নড়তেছে, তিত্তির করে কাঁপতেছে, চাঁদের আলো পড়ে বেশ অন্যরকম লাগতেছে। তো বেশ খানিকক্ষণ বসে থাকার পর হঠাৎ তার এই ফটনা নড়লো এবং তার বড়শিটা টান পড়লো। তিনি বুঝলেন যে মাছ আটকাইছে। সাথে সাথে তিনি শুরু করলেন স্ট্রাগল মাছ ওঠানোর জন্য। বুঝতে পারলেন বেশ বড় একটা মাছ। বেশ খানিকক্ষণ কসরত করার পরে তিনি দেখলেন পানির বেশ কয়েক ফিট নিচেই বেশ বড় আলোড়ন উঠছে। তিনি বুঝলেন যে বেশ বড় মাছ, বেশ এরকম মানে নাড়া দিতেছে এরকম করে। তো তিনি মানে বেশ মানে কসরত করতেছেন, কসরত করতে করতে একসময় মাছটার মাথা উঠে আসলো, একটা আড় মাছ, বড় আড় মাছ। অনেকক্ষণ তিনি এরকম করতে করতে একসময় মাছটাকে উঠায় ফেললেন। উঠায় ফেলে তো খুব খুশি, নৌকাতে উঠায় একদম বড় একটা মাছ, এবং ধরে রাখতে কষ্ট হচ্ছে, নড়তেছে, এরকম লাফাইতেছে। তো তিনি বুঝলেন যে এটা বেশিক্ষণ ধরে রাখা যাবে না, এরকম বালতির মধ্যে ফেললেন। ফেলে এবং বালতি ঝটঝট করে কাঁপতেছে এরকম। খুব খুশি তিনি চিন্তা করলেন যে না, আর এখন আর সময় নাই। এমনিও ওয়াইফকে বলে আসছেন যে তাড়াতাড়ি চলে আসবেন বাসায়, বেশিক্ষণ থাকবেন না। এত বড় মাছ যখন পাইছেন, এখন তার প্রশ্নই আসেন এখানে বেশিক্ষণ থাকা। তিনি সাথে সাথে ওই নৌকার খুলে, ওই খুঁটি খুলে, আংটা যেটা দিয়ে অ্যাঙ্কর করছিলেন, তিনি নৌকা বাইতে শুরু করলেন।
বালতিটা রাখছেন নৌকার ঠিক মাঝখানে, কাঠটা সরায় অর্ধেক ঢুকায় রাখছেন, কারণ যদি মাছ লাফ দেয়, বেশ অ্যাক্টিভ মাছ, বড় এরকম বাঁকা হয়ে রয়েছে বালতির মধ্যে, লেজ ঝাঁপাইতেছে এরকম। যাই হোক, নৌকা বাইতে 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 তিনি কাছে চলে আসছেন। দূরে দেখলেন যে তাদের পাড় যেখান দিয়ে নৌকা রাখেন, ওখানে চলে আসলেন, এসে নৌকা রাখলেন, রেখে ওটাকে বাঁধাই দিলেন ইসের সাথে, বাঁধায় খুঁটির সাথে বাঁধলেন, বেঁধে ওই বালতি নিয়ে উঠে আসলেন। তো বালতি নিয়ে যখন উঠে আসতেছেন, তার কাছে কেন জানি মনে হলো তার নৌকার উপর দিয়ে একটা বেশ উষ্ণ বাতাস, বেশ গরম বাতাস একটা, এই ধরনের বাতাস ইউজুয়ালি মানে এইখানে খুব একটা পান না তিনি। এগুলা ওই যে কোনো গাড়ি ঘোড়ার সামনে দিয়ে গেলে এরকম বাতাস লাগে, ইঞ্জিন থেকে বের হয় যেরকম, এরকম একটা গরম বাতাস, আনইউজুয়াল। মানে এমনি গরম বাতাস হঠাৎ দেখা যাচ্ছে বাতাস বয়ে যাচ্ছে, সেটা থাকে দুপুরে থাকে, বাট এরকম রাতের বেলায় সব ঠান্ডা বাতাস বইতেছে, এর মধ্যে একটা গরম বাতাস, ঠিক মনে হলো তার নৌকার উপর দিয়ে এসে তার শরীরের উপর দিয়ে বয়ে গেল, এবং তার শরীরটা যেন কেমন অস্বস্তি লাগা শুরু করলো এই বাতাসের সাথে। কারণ ভারী ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে গেছে। স্পেশালি তার কাছে মনে হচ্ছিল যে তার দুই হাতের উপরে, তার যে দুই কাঁধের এখানে মনে হচ্ছে বেশ ভার, অ্যাজ ইফ কোনো ব্যাগ ট্যাগ যদি পিঠের মধ্যে নেয় যেরকম ভার হয় ওরকম লাগতেছে। তো একটু অস্বস্তি ফিল করা শুরু করলেন, চিন্তা করলেন তার ব্লাড প্রেশার টেশার বাড়ছে নাকি, এগুলো চিন্তা করছেন। তিনি চিন্তা করেন অনেকদিন ডাক্তারের কাছে যাই না, কি ব্যাপার হঠাৎ করে গরম বাতাস লাগলে এরকম লাগতেছে কেন, এই চিন্তা করে তিনি আসতেছেন। আবার মনে মনে চিন্তা করতেছেন যে তার মা বলে যে বাতাস লাগে অনেক সময়, রাত্রেবেলা মাছ ধরতে যাইস না যাইস না, তার মা এরকম মানা করে। চিন্তা করেন এরকম কিছু কি, তো তিনি এগুলো পাত্তা দিতেন না। তারপরও ওই চিন্তা ভাবনা করে ওই তার চিপ টিপ সব নিলেন, গোছাইলেন, বালতিটার মধ্যে নিয়ে তিনি হাঁটা দিলেন। বালতি কিন্তু এরকম ঝাঁকা খাইতেছে বারবার। এরকম করতে করতে তিনি হেঁটে ওই ক্ষেতের মধ্যে উঠলেন, ক্ষেত দিয়ে আসতেছেন। তো ক্ষেতের মধ্যে যে আসতেন তখন কিন্তু ফসল মোটামুটি মানে পাকে নাই, আরো মানে একটু কাঁচা কাঁচা অবস্থা ফসলের, কাঁচা পাকা ফসল এরকম। ওখানে বাতাস বইতেছে, তার কাছে কেন জানি মনে হলো তার পেছন পেছন কেউ আসতেছে, এরকম লাগা শুরু করছে। তো তিনি একটু অস্বস্তি ফিল করলেন, চিন্তা করলেন যে আমার পেছন পেছন কে আসবে এখানে, মানে তার মানে একটু অস্বস্তি লাগতেছে এটাতে। তিনি বারবার পিছন ফিরে তাকাইলেন কয়েকবার, দেখলেন কিছুই নেই। পিছন ফিরে তাকাচ্ছেন, দেখতে ওই যে ফসলের মাঠে বাতাস চলে গেলে যেরকম হয় সেরকম বাতাসে এই ক্ষেতগুলা নড়তেছে। তিনি একটু অস্বস্তি ফিল করতে করতে তিনি যাচ্ছেন সামনে। বেশ ভারী লাগতেছে বালতিটা, এবং তার কাঁধের মধ্যে বেশ ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে যে তার ঘাটটা ভারী হয়ে আসছে। তো চিন্তা করলেন যে এরকম বেরোনোর মনে হয় ঠিক হয় নাই, আবার মনে হয় ব্লাড প্রেশার বেড়ে গেছে, আরো অনেক কিছু শুনেন মানুষের কাছে ব্লাড প্রেশার বাড়লে যেরকম হয়। যাই হোক, কষ্ট করে তিনি বালতি নিয়ে আসতেছেন। মাছটার ওজনও আছে প্রায় 2-3 কেজির উপরে, মাছ 3 কেজির উপরে হবে মাছটার ওজন, মানে আমার ভালোই বড় মাছ। তো তিনি হেঁটে হেঁটে আসতে আসতে এক সময় তার বাসার উঠানে ঢুকলেন। তো উঠানে ঢুকে দেখলেন যে উঠান তো খালি, উঠানের মধ্যে বাতি নাই, অন্ধকার। তার যে ওই রান্নাঘর সেটাও খালি পড়ে আছে। তো তিনি এখান থেকে ডাক দিলেন তার ওয়াইফকে, নাম ধরে জোরে জোরে কয়েকবার ডাকলেন। তো ডাকার পরে দেখলেন যে তার স্ত্রী দরজা খুলছে, তার ঘরের ভেতর থেকে আলো এসে পড়ছে উঠানে। তিনি বললেন যে এই মাছ কাটতে হবে, আসো, মাছ পাইছি, বিশাল মাছ, দেখো দেখো দেখে যাও। বলে তিনি সেই মাছ নিয়ে আসলেন। তার স্ত্রীও খুশি হয়ে বেরোলো। তার স্ত্রী খুশি হইতেন মাছ দেখলে, তাকে মাছ ধরতে পারলে খুশি হইতেন। তিনি মনে করতেন যে তার হাজবেন্ডের একটা অ্যাচিভমেন্ট। তো তিনি বের হয়ে আসছেন, তো উঠানের মধ্যে তো বাতি নাই, তিনি ওই ঘরের ভেতর থেকে হারিকেনটা নিয়ে আসছেন, এনে জ্বালাইছেন, বাড়াই দিয়েছেন। তো দেখলেন যে জামালউদ্দিন ওই বালতি এনে রাখলো, তো স্ত্রী হ্যারিকেন উঁচা করে ধরলো। তিনি বলেন দেখো, মাছের লেজ ধরে উঠায় দেখালো। তো দেখলো যে বেশ বড় মাছ। তার স্ত্রী খুব খুশি হলো, বলে যে এটার ওজন 4 কেজির বেশি হবে। তার স্ত্রী বলতেছে, বালতিটা আবার ধরে উঁচায় দেখলো, তো বললো যে হ্যাঁ, এখন এটা করো, রান্না করো আজকে। এখন হ্যাঁ, তাহলে এখন কি করবো, ফ্রিজে রাখা যাবে না? না না না, এখন কিসের ফ্রিজে রাখা, ফ্রিজে রাখতে গেলে এখন আব্বার ঘরে যাওয়া লাগবে। মানে তাদের ফ্রিজটা ছিল তার আব্বার ঘরে। বলে যে এখন এগুলো না, আর তাজা মাছ এটা খামো না, বরং তুমি এখন রান্না করবা, রান্না করার পর রাতের বেলা যা দিয়ে আসুম আম্মার ঘরে, মানে রাতের বেলা সে তরকারি পৌঁছায় দিবে তার মায়ের ঘরে। তো তার স্ত্রী অগত্যা বললেন আচ্ছা ঠিক আছে চলো। তো গেলেন। তিনি বলেন যে তুমি এগুলা কাটাকাটি করো, আমি দেখি। তার কাছে খুব খুশি লাগতেছে জামাল সাহেবের। আর জামালউদ্দিন বললেন তার স্ত্রীকে যে আমার কিন্তু শরীরটা একটু খারাপ লাগতেছে। তো তার স্ত্রী বললো কি হয়েছে? কেন জানি মনে হলো হঠাৎ করে মানে শরীরটা ভারী হয়ে গেল কেমন এরকম। তিনি আর ওই গরম বাতাস লাগছে এটা বললেন না, বললে তার স্ত্রী হয়তো একটু ভয় পাইতেন। কারণ দেখা যাচ্ছে যে মহিলারা এই সব ব্যাপারে একটু বেশি কশাস হয়। ওইটা বললেন না, বললেন শরীরটা কেমন জানি ভারী লাগতেছে। সেই তার স্ত্রী বললো যে ডাক্তার দেখাও না কেন, তুমি তো বলছি যে ডাক্তারের কাছে যাও, দেখাও, তোমার তো তুমি অনেক বেশি মাংস খাও, এই খাও, তোমার তো প্রেশার বাড়বে। যাই হোক, এগুলো বলতে বলতে তারা দুইজন কথা বলতেছেন, মাছটাকে রাখছেন, হারিকেন জ্বালায়, তারপর অন্য আগুন জ্বালানোর ব্যবস্থা করলেন চুলাতে। তার স্ত্রী চুলায় জ্বালায় দিলেন, কাঠ লাকড়ি ঢোকায় পাটখড়ি দিয়ে, দাও দাও করে আগুন জ্বলতেছে সেখানে। মানে চুলা জ্বলে উঠছে, কঠিন অবস্থা। এখন জামালউদ্দিন বললেন যে
রান্না বাড়ার আরো সরঞ্জাম আমি এনে দিতেছি, তিনি বাসার থেকে আরো জিনিসপত্র এনে দিলেন, মাছটা রাখা হয়েছে। তো তার স্ত্রী বললেন, মাছ কাটা লাগবো না? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, মাছ কাটারও ব্যবস্থা করতেছি। তো জামালউদ্দিন ঘরে গিয়ে তার স্ত্রীর জন্য সেই বটি আর ছাই এগুলা দিয়ে পাশে রেখে গেলেন, রেখে বললেন যে আমি যাই, আমি একটু ঘাড়ে পানি দিই, মাথায় পানি দিই, মানে একটু গোসল করে ফেলাই, শরীরটা ভারী লাগতেছে, তো ঈদ কেমন দিন লাগতেছে, তো গোসল করে আসি। তো তার স্ত্রী বললো যে আচ্ছা আচ্ছা যাও, তুমি ওখান থেকে হারিকেনটা নিয়ে যাও, যা করো, আর এই হারিকেনটা থাক, আমি মাছ কাটি। তো বলে তার স্ত্রী মাছ কাটার মন দিল, মাছ পরিষ্কার করতেছে। আর জামালউদ্দিন চলে গেলেন তাদের কলপাড়ের দিকে। কলপাড় মানে গোসলখানার জায়গা। তো তাদের গোসলখানাটা ছিল এরকম, তাদের ঘর থেকে একটু সামনে গেলে এইদিকে এরকম চারিদিকে দেওয়া, টিনের বেড়া দেয়া, উপরে কিছু নাই, উপরে খোলা খোলা আকাশ দেখা যায়, নিচে পাকা কর, আর এর মধ্যে টিউবওয়েল লাগানো। তো ওইখানে ঢুকে গেলেন, দরজাটা টেনে দিলেন, টিনের দরজা, আর তিনি তার ওই নতুন যে কাপড় চোপড় আনছেন, লুঙ্গি গামছা, এগুলো রাখলেন উপর দিয়ে টিনের ওই বেড়ার উপরে। আর তার যে গোসলখানা, তার পেছনে গাছ আছে, বড় পেয়ারা গাছ, সে পেয়ারা গাছের ডাল কতগুলো উঠে আসছে এখানে, আর আকাশে একটা চাঁদ। তো জামাল সাহেব ওখানে কল ছেড়ে, কল চেপে চেপে বালতি ভরলেন, বালতি ভরে তিনি গোসল করতেছেন, শুরু করছেন। তো পানি ঢাললেন যখন, তিনি বলছেন, মানে পানিটা মাথার ইসে ঘটি ছিল, ঘটির মধ্যে পানি থাকে আর কি। তো ঘটিতে পানি ভরে তিনি যখন মাথার মধ্যে দিচ্ছেন, তিনি বিসমিল্লাহ বলছেন। এটা বলার সাথে সাথে পানিটা যখন তিনি গায়ে ঢালছেন, সাথে সাথে তার গায়ে একটা ঝাড়া মারলো। বিসমিল্লাহ বলে যখন পানি ঢালছেন, গাটা একটা ঝাড়া দিল, মনে হলো যে তাকে কেউ ঝাঁকা দিয়ে দিছে এরকম। জামাল সাহেব একটু ভয় পেয়ে গেলেন, তিনি মানে কেঁপে উঠছেন, কেঁপে উঠে মনে হলো তার শরীরটা ঝাঁকি দিয়ে ঠান্ডা হয়ে গেছে সারা শরীর। পানি ঢালার পর পানিটা গায়ে কেঁপে উঠলেন তিনি। পানিটা যখন নেমে গেল সত্যিকার, মনে হলো একটা গরম ভাব, উষ্ণতা তার পা বেয়ে নেমে গেল এরকম। তিনি শব্দ পেলেন যে তার যে গোসলখানার পেছনের যে গাছটা, পেয়ারা গাছটা, ওইটাকেও নাড়া দিল, জোরে এরকম নাড়া দিল, মনে হলো ওখান থেকে পাখিটাকে উড়ে গেলে যে এরকম, সেরকম শব্দ, চটপট চটপট করে ওখানে পাখিটাকে উড়ে গেল। তিনি অবাক হলেন, কিরে এরকম শরীর ঝাড়া দিল কেন, আর এখান থেকে কি উড়ে গেল, মানে পাখিটা কি ঘরবার ছিল নাকি এখানে? তো যাই হোক, তিনি আবারও পানি ঢাললেন, বিসমিল্লাহ বলে ঢাললেন প্রত্যেকবার। ঢালতে ঢালতে শরীর ঠান্ডা হয়ে গেল, তার যে শরীর একটা ভারী ভাব ছিল এইটা চলে গেছে, তার মানে এই ভাবটা চলে গেল, শরীরটা অনেক হালকা মনে হইতেছে, ফ্রেশ লাগতেছে। তিনি তাড়াতাড়ি শরীর তার গা মুছে তিনি আবার নতুন কাপড় চোপড় পরে পুরোনো কাপড়গুলা ওই বালতিতে রেখে দিয়ে তিনি বেরোলেন ওখান থেকে। বের হয়ে আসতেছেন, তিনি হেঁটে হেঁটে আসতেছেন। তো তিনি যখন নাকি তাদের উঠানের দিকে আসতেছেন, তার কাছে হঠাৎ করে মনে হলো তাদের পাশে যে গাছগাছালি আছে ওইখানে কোনো শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। তো তিনি বোঝার চেষ্টা করলেন, কি রে এখানে শব্দ কি রাতের বেলা? মানে তাদের বাসার এই জায়গায়, মানে ভিটার এত দূরে কখনো শিয়াল টিয়াল আসে না, আর গ্রামের কুকুরও খুব একটা আসে না, কিন্তু শুনে মনে হচ্ছে কুকুর বা শিয়াল দৌড়ে গেলে যেরকম হয় সেরকম শব্দ। তো তিনি চিন্তা করলেন এখানে এগুলো আসছে কেন। তখন তিনি ভাবলেন, এই মাছের ঘ্রাণ পেয়ে আসছে নাকি এখানে। তার স্ত্রী তো উঠানে একা, তার স্ত্রী ছোটখাটো মানুষ, শুকনা পাতলা, সে এখানে বসেই কাজ করতেছে। তিনি ভয় পেলেন যে সে তো ভয় পেয়ে যাবে, এবং মনে হয় যে তার স্ত্রী একটু ভীত টাইপের, তার কাছে মনে হয়, আর মানে একদম নরম ধরম মানুষ আর কি। তো তিনি তাড়াতাড়ি মানে ওই ঝোপের দিকে উকি দিলেন যে কি এখানে দেখার জন্য। হারিকেনটা রেখে গেছিলেন এই পাশে, হারিকেনটা উঁচা করে নিয়ে ঝোপের দিকে উকি দিলেন। তো হারিকেনটা উঁচা করার পর 1 সেকেন্ডে একটা জিনিস মনে হয় দেখলেন তিনি, এটা তিনি পুরোপুরি শিওর ছিলেন না কি। তার কাছে মনে হলো যে একটা মানুষ যদি হয়, হামাগুড়ি যদি দেয় একটা মানুষ, সেরকম হামাগুড়ি দেওয়ার মতো একটা মানুষ, খুব দ্রুত, অনেকটা বানর যেভাবে দৌড়ায় যায়, কাইন্ড অফ লাইক গরিলা বা ওই যে শিম্পাঞ্জি যেভাবে দৌড়ায় যায় 2 হাত দিয়ে, এরকম করে একটা কালো কিছু এরকম দৌড়ায় গেল মানুষের মতো, ওই ঝোপের মধ্যে যে দৌড়ায় গেল একদম সামনে, অ্যাজ ইফ যে তার আশেপাশে ছিল, ওখান থেকে দৌড় দিচ্ছে জিনিসটা সামনে। তিনিও তাড়াতাড়ি দেখে তার একটা মানে ভয় লাগছে, তিনিও দৌড় দিচ্ছে ওই সাইড ধরে। দৌড়াইতে দৌড়াইতে তিনি সামনে দিয়ে দেখলেন যে ছায়ার মতো ওইটা নাই হয়ে গেল, ওই পাশে কিছু নাই। তো তিনি অনেকক্ষণ ওই জায়গায় ঢুকে গেছেন দেখার জন্য। তো যেই জায়গায় তিনি ঢুকছেন ওই জায়গাটা অ্যাকচুয়ালি মানে সবজির করছিল, মানে তার মা তার স্ত্রী সবাই মিলে করছিল। ওই যে লাউয়ের মাচা আছে, তারপর শিমের গাছ আছে, এই জায়গা মানে সবজিরই। তো উনি কিন্তু ওখানে ঢুকে গেছেন, জামালউদ্দিন ওখানে উঠে দেখতেছেন যে ওখানে আর কিছু নাই, এইভাবে দেখতেছেন। অনেকক্ষণ ওখানে খোঁজাখুঁজি করলেন, দেখলেন কিচ্ছু নাই। তারপর চিন্তা করলেন খামাখানে সময় নষ্ট করতেছে, আমি ফিরে যাই, মানে ওয়াইফ যেখানে মাছ কাটাকাটি করছে ওখানে যাই। সে যদি হঠাৎ করে কুকুর টুকুর কিছু দেখে, এটা কি, যেটা বানরের মতো দেখলো, এটা কি, চিন্তা করে তিনি হেঁটে হেঁটে আবার ওদিকে আসতেছেন, তাদের উঠানের দিকে। উঠানে কাছাকাছি আসতে এই সবজির বাগানের দিক থেকে তার চোখ পড়লো উঠানের মধ্যে। তো দেখলেন যে ওইখানে হারিকেন জ্বলতেছে,
ওই ইসের ওখানে তার স্ত্রীর পাশে একটু দূরে হ্যারিকেন জ্বলতেছে, তার স্ত্রী মাছটাকে কাটতেছে আর কি, বেশ কয়েক পিস করছে এরকম, মাথাটা আর এটাই করছে। তো এই সময় তিনি দেখতেছেন হঠাৎ করে তার চোখ পড়ছে তার স্ত্রীর পেছন দিকে, মানে তার স্ত্রীর পিঠের পেছনে দেখতেছে। তিনি দেখতেছেন ওইখানে ওই ঝোপের ভেতর থেকে দুইটা চোখ জ্বলতেছে, মানে একটা জায়গায় অন্ধকার আরো ঘনীভূত হওয়া, মনে হইতেছে একদম অন্ধকারের মধ্যে থেকে একটা ডার্ক আর একটা ফিগার, চোখ দুটা জ্বলতেছে এরকম, অনেকটা ওই রাতের বেলা যেভাবে চোখ জ্বলে কুকুর বিড়ালে সেরকম চোখ জ্বলতেছে, এবং সেটা তার স্ত্রীর দিকে তাকা আছে ওখান থেকে, মানে এক দৃষ্টিতে, মানে সেখান থেকে মাছ দিয়ে কাটতেছে ওইদিকে। তিনি দেখে বুঝতে পারলেন জিনিসটা ভালো কিছু না, এটা অন্য কোনো প্রাণীর মতো তার কাছে লাগে নাই। কারণ এরকম অন্ধকার প্রাণী একটাই হতে পারে যে কালো চিতা বা কিছু, এটা তো এখানে নাই, এটা কি? তিনি তাড়াতাড়ি তার হাতের হারিকানটা রেখে তিনি আশেপাশে তাকাচ্ছেন যে কিছু পান কিনা। তো তিনি পেলেন যে ওই জায়গায় ওই যে বাঁশের চিকন চেড়ার মতো, যেগুলো দিয়ে ওই যে ইসের মধ্যে সবজির বাগানে দেওয়া থাকে, মানে সাপোর্ট দেওয়া থাকে, তিনি একটাকে টেনে তুলে ফেললেন। তুলতে যায় তার হাতের মধ্যে চোঁচ ঢুকে গেল, তিনি এটা খেয়াল করেন নেই। তারপরে তিনি ওইটাকে টেনে ধরে তাড়াতাড়ি তার স্ত্রীর দিকে যাওয়া শুরু করলেন দ্রুত, মানে কিন্তু শব্দ করলেন না যে স্ত্রী যদি ভয় পায়। তিনি ওখানে পৌঁছানোর আগে দেখলেন ওই কালো ওয়াবটা শ্যাত করে ওখান থেকে তার স্ত্রীর কাছে চলে আসছে, প্রায় 3 ফিটের মতো। আর তার স্ত্রীও মনে হয় বুঝতে পারছিল কিছু। তিনি হাতের মধ্যে ওই যে চুলার চেলা কাঠ একটা বের করে শত করে ঘুরায় সামনে নিয়ে ওইটার গায়ের মধ্যে বাড়ি দিলেন, মানে ওই চেলা কাঠটা। তার মানে তার স্ত্রী বুঝছিল কিছু একটা কে দেখতেছে বা কাছে আসছে, মানে ওই টাইমিংটাও তার স্ত্রী বুঝে গেছিল। সে চেলা কাঠটা বের করে এরকম করে বাড়ি দিলেন। তো মনে হলো কেমন একটা চিজি শব্দ টাইপের, মানে শব্দটা মানে ইঁদুর যদি ডাকে যেরকম একটা শব্দ হয় সেরকম একটা শব্দ। আর মনে হলো যে বাড়িটা পড়ছে বাতাসের মধ্যে পড়ছে নাকি কোনো কাপড়ের মধ্যে পড়ছে, লাগলে যেরকম করে ওঠে সেরকম। কিন্তু ওই বাড়ির সাথে সাথে মনে হলো ওই জিনিসটা, ওই এটা নিজে দেখছেন জামালউদ্দিন চোখে, যে ওই কালো যে ফিগারের মতো জিনিসটা মনে হলো কালো ধোঁয়ার মধ্যে মতো একেবারে ছিটায় বাতাসে মিলায় গেল, এজ ইফ পানির মধ্যে কোনো কালি ঢেলে দিলে যেভাবে পানির মধ্যে গোলায় যায় ওরকম বাতাসের মধ্যে গোলায় সরে গেল। ততক্ষণে জামালউদ্দিন পৌঁছায় গেছেন স্ত্রীর কাছে। তিনি হাত ধরে টেনে স্ত্রীকে সরায় নিয়ে আসেন। তার স্ত্রী ভয়ে কাঁপতেছে, কে ধরে রাখছে শক্ত করে। তিনি তাকায় দেখতেছেন যে কিচ্ছু নেই ওই জায়গাটায়, কিন্তু ওই জায়গাটা কেমন একটা বাজে গন্ধ, খুব বাজে একটা গন্ধ, মানে খুব পচা কিছুর একটা গন্ধ। তো তিনি তাড়াতাড়ি স্ত্রীর হাত থেকে চেলা কাঠটা নিয়ে সামনের দিকে ধরে বললেন তাড়াতাড়ি ঘরে চলো, বলে ঘরের দিকে তিনি যাওয়া শুরু করলেন। স্ত্রীকে নিয়ে তিনি যখন ঘরের গেটের কাছে পৌঁছায় গেছেন তখন এই জায়গায় তিনি শব্দ পাচ্ছেন, কেমন জানি একটা গড় 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 শব্দ। তো ফিরে তাকাইলেন দরজার কাছ থেকে, হাতে কিন্তু তখনও চেলা কাঠটা আছে তার, যেখানে ওটার মধ্যে আগুন ধরে আছে। ওটা যে তাকায় দেখতেছেন যে ওই মাছের ওইখানে, ওই যেখানে মাছটা রেখে আসছে তার স্ত্রী, তার হাতে কিন্তু তখনও ওই মাছের আস্তে আস্তে লাগানো। তার স্ত্রী দেখতেছে ওই মাছের ওইখানে একটা কালো কুকুর, এরকম বড় একটা কালো কুকুর, চোখ দুটো জল জল করতেছে, মাছের ওইখানে মুখ নামায় তাকায় আছে তাদের দিকে। তিনি চিন্তা করলেন যে এখন কি মানে কোনো কিছু করবো নাকি। তিনি বুঝতে পারছেন যে এটা খারাপ কিছু, পিশাচ বা খারাপ জিন বা কিছু একটা, কিন্তু এবং তার স্ত্রী এটাকে বাড়ি দিছে এই আগুনের কাঠ দিয়ে, তার মানে এটার বাজে ইফেক্ট হয়, সাধারণত গ্রামে এরকম কথা শোনা যায়। তো তিনি চিন্তা করলেন যে এখন কি আরো কিছু করবে নাকি। চিন্তা করলেন যে না, এটা ঝামেলা করে লাভ নাই, এটা যখন আসছে ওই মাছ নিতে মাছ নিয়ে যাক। তো তিনি ওই চালাকাঠটা বাইরে ফেলে তার স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকে গেলেন। তো তার স্ত্রী বলতেছে, দরজা লাগাই দিচ্ছেন তিনি, তো স্ত্রী বলতেছে যে আমি হাত ধুবো না, আমার শরীরে ময়লা এরকম হাতে। বলে চুপ, দরকার নেই এখন বাইরে যাওয়ার। অনেকক্ষণ তারা ঘরে বসেছিল। তো জামালউদ্দিন সাহেব দোয়া পড়তেছিলেন, তার স্ত্রীকেও ফু দিতেছিলেন, নিজেও পড়তেছিলেন বারবার, যতটুকু যা পারেন দোয়া দুরুদ। ওর স্ত্রীকে ফু দিচ্ছেন, নিজে ফু দিচ্ছেন। অনেকক্ষণ পর তিনি দরজাটা একটু মেলছেন, মেলে দেখতেছেন তার উঠানের মধ্যে কোনো ওই মাছের কিছুই নাই। সেই মাছের যে আষ্টে ফেলছিল তার, মানে ওই মাছের তো ওরকম আশ হয় না, বা কেটে টেটে যা যা অংশ ফেলছিল সেগুলো কিছুই নেই উঠানের মধ্যে, পুরো ফাঁকা ওই জায়গাটা। তো তিনি তখন বেরোলেন, বের হয়ে যে তিনি স্ত্রীকে দাঁড়া করে রাখছেন দরজায়, দাঁড়া করে নিজে হেঁটে হেঁটে গেছেন ওদিকে, যে দেখতেছেন কিচ্ছু নেই আসলেই। ওই যে প্লেটের মধ্যে মাছ রাখছিলেন একটা বড় একটা থালার মতো, সেটার মধ্যে কিচ্ছু নেই, মাছের আসতে পর্যন্ত নাই। তো তিনি তাড়াতাড়ি হেঁটে হেঁটে গেলেন তার তার যে রান্নাঘরের কাছে যে জায়গাটা, ওখান থেকে কলসি ভর্তি পানি ছিল, কলসির পানি নিয়ে এসে তার স্ত্রীকে বললেন যে এখানে দাঁড়াও, হাত বের করো। গেটের সামনে দাঁড়াই তিনি পাশ দিয়ে হাতটা ধুয়ে দিলেন স্ত্রীর, ভিজে তিনি ঘরের মধ্যে চলে গেলেন কলসিটা নিয়ে ঢুকে গেলেন। আর রাতের বেলা আর বেরোন নাই। তাদের ঘরের আশেপাশে নাকি রাতের বেলা কুকুর কাটছে চিৎকার করে করে, এবং ভয়ঙ্কর ভাবে। এই কুকুরের কান্না তিনি শুনেন নাই আগে। তো পরদিন দিনের বেলা, ওই দিন ফজরের পর্যন্ত তারা জেগেছিল, আজান পর্যন্ত, ওই দিন আর করেনি। পরদিন দিনের বেলা
জামালউদ্দিন সাহেব তিনি গেলেন তার মায়ের কাছে, যে বললেন যে এরকম এরকম ঘটনা ঘটছে রাত্রে। তার মা তাকে বকা দিল যে তোরে কতদিন মানা করছি রাত্রেবেলা ওই করতে, মাছ ধরতে যেতে, তুই মাছ ধরতে যাস কেন রাত্রেবেলা গাঙের মধ্যে, এটা খারাপ। তোর সাথে আইছিল কালকে, বকা টকা দিল তারে। দিয়ে তার আম্মা বললেন যে তো বউরে এখানে রাখ, বাসায় রেখে যা, তুই করবি না। তো তার স্ত্রীকে তিনি মায়ের কাছে রেখে আসছিলেন। দুপুরের পরে তার আম্মা ওইখানকার মসজিদের যে ইমাম সাহেব আছে তাকে এনে তার স্ত্রীকে ঝাড়ান। বলে যে না, ইমাম সাহেব বলেন যে না, তার কিছু হয় নাই, তবে সে যেহেতু বাড়ি দিছে ওইটাকে, ওটা খারাপ কোনো পিচাস ছিল, মানে গ্রামের মানুষ পিচাস বলে, পিশাচকে বলে, এটা পিচাস ছিল, ওইটারে বাড়ি দিছে, এটাতে তো কোনো ক্ষতি করলেও করতে পারে। তো বলে দোয়া দুরুদ পড়ে সবসময় থাকতে হবে। ইমাম সাহেব যান ওনাদের বাসায়, ওই জামালউদ্দিনের ঘরে যান, যে ওইটা ঘরটা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে বলেন যে দোয়া দুরুদ পড়তে, তাদেরকে সবসময় নামাজ কালাম ঠিক মতো পড়তে। আর বলে যে রাতের বেলা এরকম যাওয়াটা ঠিক না, একা একা সব ভালো না লাগলে আপনি মাছ ধরতে চলে যান, এটা ঠিক না। আর যে কোনো কাজে যাওয়ার সময় দোয়া পড়ে যাবেন। আপনি কালকে একটা বড় বাচ্চা বাচ্চান, আপনি গোসল করার সময় আপনি বিসমিল্লাহ বলে পানি ঢালছেন শরীরে, এটাতে কি হচ্ছে জানেন, আপনার শরীরে ওই যে খারাপ জিনিস থাকতে পারেনি, সাথে সাথে ওইটা ছেড়ে গেছে আপনার ওই জায়গায়, আপনার কিন্তু ভর করে আসছিল। তো যাই হোক, জামালউদ্দিন এরপরে নাকি উনি কয়েকদিন ওনার ঘরের আশপাশ দিয়ে দূর দিয়ে এরকম কুকুরের কান্না শুনতে, এবং মানে ভয়ঙ্কর কুকুরের কান্না, এটা শুনলে মানুষের নাকি মানে একদম রাতের বেলা ভয় লেগে যাবে এরকম। আর জামালউদ্দিন এরপর থেকে এই কয়দিন মানে খুব তাড়াতাড়ি বাসায় আসতো। আর তারপর তার বোনকে এনে রাখছিলেন বাসায়, মানে তার স্ত্রীর সাথে কয়দিন, যাতে ভয় না পায় এরকম। আস্তে আস্তে এই ব্যাপারটাই হয়ে যায়, আর ওরকম কিছু দেখেন নাই তারা। আর এমনি গ্রামে তো অনেক কথাই শোনা যায়, মাছ ধরতে পরেও গেছেন তিনি অনেক পরে, বাট একা একা আর যেতেন না, সাথে কাউকে নিয়ে যেতেন আর কি, ভাইকে বা বন্ধু কাউকে নিয়ে তারপর যেতেন। তো এরপর আর ওইরকম কিছু দেখেন নাই। তো যাই হোক, এই ছিল সাব্বির আহমেদের শেয়ার করা ঘটনা, তার মামার সাথে ঘটা। আমার কাছে কিন্তু জামালউদ্দিন সাহেবের এই ঘটনাটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, বেশ ভয়ের মনে হয়েছে। আর গ্রাম বাংলার ঘটনা আমার কাছে সবসময় ক্লাসিক মনে হয়। এমনকি আমি যখন কোনো গ্রামে বেড়াতে যাই, আমার কাছে সেখানকার পরিবেশটাই অন্যরকম লাগে। মনে হয় যে বেশ একটা মিস্টিক এনভায়রনমেন্ট। সন্ধ্যার পরে মনে হয় আসলেই যে এখানে একটা ভৌতিক ইমেজ কাজ করে। তো যাই হোক, আমি কল্পনা করছিলাম ঘটনাটা শেয়ার করার সময়, আমার মনে হচ্ছিল যে আমি ওই জায়গায় প্রেজেন্ট আছি। বেশ লেগেছে আমার কাছে। আর আপনাদের যাদের কাছে এরকম কোনো ঘটনা আছে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবে। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ সিয়াম হাসান। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুরে। বর্তমানে উনি ঢাকার মিরপুরের 12-তে বসবাস করছেন। ঢাকার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত রয়েছেন। উনি একটি বিশেষ অনুরোধ করেছেন, তা হচ্ছে এই ঘটনা সম্পর্কিত কিছু কিছু স্থান এবং ব্যক্তিদের নাম যেন উল্লেখ না করি, আর যদি উল্লেখ করতেই হয় সেই ব্যক্তিদের ছদ্মনাম যেন ব্যবহার করি। আমরা চেষ্টা করব। প্রিয় লিসেনার্স, মূলত এটি এমন একটা ভয়ঙ্কর রেলগেট সম্পর্কিত ঘটনা, যে ঘটনাটি শুনলে আপনারা আঁতকে উঠবেন। আর যদি কোনো রেল ক্রসিং পার হতে চান, সেক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। এই জায়গাটি নাটোর জেলারই একটি বিশেষ জায়গা, যেখানে একটি রেল ক্রসিং রয়েছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটার একটু বিবরণ দেই। এই রেলগেটটা পার করার একটু পরেই একটা চামড়ার ঘর থেকে বাওড়া কবরস্থান নামে একটা জায়গা রয়েছে। তো এখানে মোট 1.5 থেকে 2 কিলোমিটার মতো রাস্তা। যাই হোক, এই রেল লাইনের দুই ধারে, এই এতটুকু পথে আর কি, দুই ধারে খাদ রয়েছে, ঝোপঝাড় রয়েছে, কলার বাগান রয়েছে, অনেকগুলো খেজুরের গাছ রয়েছে। আর চামড়াঘর থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে কয়েকটা শিমুল গাছ। রেল লাইনের ডান পাশের খাদ পার করে মিলের কলোনি, আর বামের খাদ পার করেও একটু দূরে বাসাবাড়ি। এখন তো আসলে অনেক লোক হয়েছে, আজ থেকে 20-25 বছর আগে তো এরকম বাসাবাড়ি ছিল না। এই জায়গায় দিনের বেলায় যেমন সুন্দর, তেমনি রাতের বেলা ভয়ঙ্কর। ঘটনাটির সূত্রপাত ঘটে 90-এর দশকে। ওই সময় প্রতি বছর একটি নির্দিষ্ট সময় রেল লাইনে ট্রেনে কাটা পড়ে মানুষ মারা যায়। আর রাতের বেলা এক অদ্ভুত নীরবতা ওখানে বিরাজ করে। প্রতিনিয়ত এত মানুষ ট্রেনে কাটা পড়ে মারা যায় যে অনেকেই গভীর রাতে চলাচলের সময় খুবই সতর্কতা অবলম্বন করত। দিনের বেলা তো করতই, আর একটা ব্যাপার হচ্ছে রাতের বেলায় এই মানুষগুলো বেশি মারা যেত।
কিছু কিছু মানুষ গভীর রাতে চলাচলের সময় একটা মহিষের মতো অবয়ব দেখেছে, যেই অবয়বটি কালো আলখেল্লা পরা। অনেকেই নাকি এটা দেখেছে। সাল তখন 2006, মাস মার্চ বা এপ্রিল হবে। একজন মাঝ বয়সী মহিলা, ওনার নামটা জানা যায় নাই, তবে ওনাকে সবাই সুকির মা বলতো। তো ঘটনা বলার সুবিধাতে আমরা ওনাকে নানি বলে সম্বোধন করছি। তো এই নানিরা ছিলেন অনেক গরিব। ওনারা অনেক আগে থেকেই রেল লাইনের একটু পাশেই একটা খড় দিয়ে তৈরি ঘরে থাকতেন, মানে একটা ঝুপড়ি ঘর আর কি। একদিন গভীর রাতে নানির হঠাৎ ঘুম ভেঙে যায়। নানি ঘোড়ার খুরের শব্দ শুনতে পান। চিন্তা হলো যে কি ব্যাপার, ঘোড়ার খুরের শব্দ বা এরকম খুরের শব্দ কোথা থেকে আসছে। কৌতূহলবশত নানি ওই খড়ের বেড়াটা একটু ফাঁকা করে বাইরে দেখেছেন। ওই দিন পূর্ণিমা হওয়ায় নানি পরিষ্কার দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। যেহেতু রেল লাইনের কাছেই নানির ঘর ছিল, নানি দেখেন রেল লাইনের উপর একটা অবয়ব কি যেন করছে। অবয়বটার মুখমণ্ডলটা অনেকটাই শূকরের মতো দেখতে ছিল, আর কোমর থেকে নিচ পর্যন্ত মনে হচ্ছে মহিষের মতো, কিন্তু বডিটা একটা সুঠাম দেহী মানুষের মতো। ওই অবয়বটা মাথা নিচু করে কিছু একটা খাচ্ছিল। নানি এই জিনিসটা দেখে পুরোই থমকে যান। ভয়ে ওনার শরীর কাঁপাকাঁপি করতে শুরু করে। হঠাৎ করেই নানি দেখতে পেলেন যে ওই অবয়বটা কিছু একটা খাচ্ছিল। সে খাওয়াটা থামিয়ে আস্তে করে তার মাথাটা ঘুরিয়ে তাকালো ঠিক নানি যেইখান দিয়ে দেখছিলেন ওই দিকটাতে। নানি বুঝতে পারলেন যে ওই অবয়বটা বুঝে গেছে কেউ তাকে দেখছে। তখন নানি দেখতে পেলেন ওই অবয়বটা রেল লাইনের ওখান থেকে নেমে আস্তে আস্তে ঠিক নানি যেখানে চোখ লাগিয়ে দেখছিলেন এই ঘটনাটা, ওই দিকে হেঁটে আসছে। নানি তখন ভয়ে কিছুটা সরে গিয়ে যেখানে শুয়েছিলেন ওখানে শুয়ে পড়েন, আর ভয়ে ওনার শরীর থরথর করে কাঁপছে। আর খুরের যে আওয়াজ, মাটিতে হেঁটে গেলে যে খুরের আওয়াজ হয় ওই রকম আওয়াজ হচ্ছে। তবে এটা বোঝা যাচ্ছে অবয়বটা দুই পায়ে হেঁটে আসছে। দুই পায়ে হাঁটলে যেরকম খুরের আওয়াজ হয়, বিশেষ করে যদি ঘোড়া হাঁটে বা গরু হাঁটে যেরকম আওয়াজ হয় ওরকমই আওয়াজ হচ্ছে। আওয়াজটা একদম কাছে চলে আসে। আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে ওই অবয়বটা যে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, এটার আওয়াজও এখন ওই ঘরের একদম কাছে চলে এসেছে। নানি তখন চিন্তা করেন, সর্বনাশ, এখনই তো এটা আমারে মেরে ফেলবে। ভয়ে এমন একটা চিৎকার দিয়েছেন, এক চিৎকারে উনি সেন্স হারিয়ে ফেলেন। নানির চিৎকার শুনে নানা ঘুম থেকে উঠে যান। তাদের ঘরের পাশেই থাকতো আরও দুটো পরিবার, তারাও ওই একই রকমভাবে ঘর তৈরি করে থাকতো। এদিকে নানা দেখলেন যে নানি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর ঘরের বেড়ায় একটা বড় অংশ জুড়ে মনে হচ্ছে ভাঙন সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে ওখানে বাইরে থেকে এমন কিছু এসে ধাক্কা দিয়েছে, ওই জায়গাটা দুমড়ে মুচড়ে গেছে। নানা তখন চিৎকার চেঁচামেচি শুরু করেন। পাশের দুটা ঘর থেকে লোকজন বাইরে বের হয়ে আসেন। নানার ঘরে আসছে, এসে দেখে যে নানা নানির জ্ঞান ফেরাতে ব্যস্ত। তো নানির একজন ছেলে আছে, তো ওই ছেলেটা কি মনে করে রেল লাইনের ওই দিকটাতে গিয়েছে ওই সময় উঠে, যে হয়েছেটা কি, এখান থেকে কি আসলো, কি এসে ঘরের বেড়াটা এরকম করলো। তখন ওখানে গিয়ে দেখতে পান একটা নিথর মানবদেহ রেল লাইনে পড়ে আছে। তখন শহীদ দৌড়ে এসে সবাইকে জানায় যে একটা মানুষ রেলে কাটা পড়েছে। যে কাটা পড়েছে সে কিন্তু পার্শ্ববর্তী গ্রামেরই একটা ছেলে, যাকে অনেকেই চিনত। তার বডিটা মাঝ বরাবর কেটে দুভাগ হয়ে গেছে। আর যারা ওই ডেড বডিটা দেখেছিলেন তাদের প্রত্যেকের বর্ণনা একই রকম ছিল। তাদের কাছে মনে হয়েছিল এই যে দুটুকরো লাশ, বডির দুপাশ থেকে মনে হচ্ছে শরীরে কিছু কিছু অংশ খুবলিয়ে খুবলিয়ে খাওয়া হয়েছে। লাশটাকে দ্রুত রেল লাইন থেকে তুলে একটা পাটির উপরে রাখা হয়। এরপর লাশের বাড়িতে খবর পাঠানো হয়। পরবর্তীতে ওই লাশের বাড়ির লোকজন এসে পুলিশের সাথে যোগাযোগ করে। রেলে কাটা পড়লে কিন্তু ডেড বডি গ্রহণ করার একটা প্রসেস রয়েছে, সেই প্রসেস মেনে এই ডেড বডিটা তারা গ্রহণ করেন। তবে এই ঘটনার পর নানা আর নানি সিদ্ধান্ত নেন যে এইখানে ঘর আর রাখা যাবে না,
ওনারা ওখান থেকে অন্যত্র চলে যান, কারণ যে ভয়টা নানি পেয়েছিলেন এরপরে কোনোভাবেই ওখানে আর থাকতে রাজি হচ্ছিলেন না। এরপরের একটা ঘটনায় আসি। সালটা 2006 সালের আগস্ট মাসের কোনো একটা দিন ওনাদের এলাকারই একজন লোক, অর্থাৎ এই যে সিএম হাসান ভাইদের এলাকারই একজন লোক, তার নাম হচ্ছে সেলিম। উনি পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি। তো এই সেলিম ভাই রাত আনুমানিক 11টার দিকে নিজ বাসা থেকেই রেলগেটে গিয়েছেন। সম্ভবত রেলগেটে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলেন। রাত আনুমানিক প্রায় 3টার সময় খবর আসে, সবার কাছে খবর আসে এই সেলিম ভাই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। ওনার বাসায় তো কান্নার রোল পড়ে যায়, গোটা এলাকায় যেন একটা আতঙ্কের ছাপ পড়ে যায়। শোনা যাচ্ছিল যে এই সেলিম ভাইয়ের দেহটা 6 টুকরো হয়ে গেছে, মুখের ও শরীরের অর্ধেক অংশ থেতলিয়ে গেছে। এমন অবস্থা যে আসলে দেখলে ডেড বডি চেনাই যায় না। আর ডেড বডির এমন অবস্থা হয়েছে যে কেউ যে ওখান থেকে লাশটা সরাবে এই সাহসই পাচ্ছে না। রাতের বেলা তো হয়েছে, সকাল পর্যন্ত কোনো রকমভাবে ডেড বডিটা সবাই মিলে পাহারা দেন, যাতে করে কোনো জন্তু জানোয়ার এসে বডির কোনো অংশ নিয়ে না যায়। ভোরবেলা সব নিয়ম মাফিক বা নিয়ম কানুন মেনে ডেড বডিটা বাসায় নিয়ে আসা হয়। তো যেরকমটা শোনা গিয়েছিল যে ডেড বডি যে অবস্থা হয়ে গেছিল, বাড়ির লোকজনও দেখেন যে সেই একই অবস্থা। তো যাই হোক, এই ধরনের ডেড বডিগুলো তো আসলে বেশিক্ষণ রেখে দেওয়াটাও পসিবল হয় না। দ্রুত ধর্মীয় রীতিনীতি মেনে দাফন কাফন শেষ করা হয়। এই পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল। এরপর শুরু হয় একটা সমস্যা। এই সেলিম ভাইয়ের লাশটা যখন ওই রেল লাইনের ওখান থেকে আনা হয়েছিল, আনার পর ওনাদের বাড়ির পাশে একটা ছোট মাঠ ছিল, ওই মাঠের একটা পাশে রাখা হয়েছিল। যখন কবর টবর দেওয়া হয়ে গেল, এরপর থেকে শুরু হলো সমস্যা। ওই মাঠ সহ আশেপাশের বেশ কয়েকটা বাসা জুড়ে সন্ধ্যার পর থেকেই খুবই বিশ্রী রকমের মাংস পচা গন্ধ আসতে শুরু করলো। আর উনি ঠিক যেইখানটাতে কাটা পড়েছিলেন, সারাদিনই ওই জায়গায় যদি কেউ যেত, মানে সারাদিন বলতে 24 ঘন্টাই, দিনের বেলা হোক আর রাতের বেলাই হোক, ঠিক ওই জায়গায় যদি কেউ গিয়ে দাঁড়াতো, মনে হতো তার শরীরটা অনেক ভারী হয়ে গেছে, হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, এমনটা মনে হতো। আর রাতের বেলা ঠিক ওই জায়গা জুড়ে একটা অবয়বকে ঘুরতে দেখা যায়। এই অবয়বটা কালো আলখেল্লা টাইপের কিছু একটা পরা, বেশ উঁচু লম্বা, আর তার পা দুটো বাঁকানো। দূর থেকেই বোঝা যায় এই পা দুটো আসলে মহিষের পায়ের মতো, এরকম আর কি। তো এরকম কিন্তু শুরু হয়ে গেল একটা সমস্যা। ওই সময় ওই এলাকারই একজন, যার নাম হচ্ছে হালিম, এই হালিম ভাই উনি ছিলেন একজন চা বিক্রেতা। চায়ের দোকানটাও ছিল রেলগেটেই। তিনি মোটামুটি রাত 11টার ভিতর চা বিক্রি শেষ করে যাবতীয় কাজকর্ম গুছিয়ে নিয়ে দোকান বন্ধ করে বাসায় চলে যান। এই হালিম ভাই ছিলেন বেশ ভীতু প্রকৃতির একজন মানুষ। তিনি রাতে যাওয়ার সময় ওই রেলগেট থেকে একটা ভ্যান নিয়ে বাসায় যেতেন, কিন্তু ওই দিন তিনি কোনো ভ্যানই পাচ্ছিলেন না, তাই একরকম বাধ্য হয়েই একা একা বাসার দিকে যাওয়া শুরু করেছেন। তিনি যেহেতু একটু ভীতু, তাই রেল লাইন দিয়ে বাসায় যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এই হালিম ভাই যখন বাসায় যান, তখন উনি ওই যে সেলিম ভাই যেখানে কাটা পড়েছিলেন ওই দিক দিয়ে ওনাকে যেতে হবে। এখন ওখানেও তো সমস্যা, উনি ওখান থেকেও বেশ কিছুটা ঘুরে তারপর যাওয়া শুরু করেছেন। এখন সমস্যা হচ্ছে যে ওনার বাসায় যাওয়ার কিন্তু দুটো রাস্তা ছিল, এক হচ্ছে রেল লাইন দিয়ে, আর একটা হচ্ছে রেল লাইন ক্রস করে ওই যে সেলিম ভাইয়ের লাশটা যেই মাঠের একটা পাশে রাখা হয়েছিল ওই পাশ দিয়ে। এখন এই রাস্তা দিয়ে তো ওনাকে যেতেই হবে, তাছাড়া তোর উপায় নাই, কি আর করা। উনি রওনা দিয়েছেন, কোনো সমস্যা ছাড়াই উনি ওই মাঠের কাছে পৌঁছেছেন। কিন্তু এই হালিম ভাই যখন ওই মাঠের কাছে গিয়েছেন, তখন দেখতে পেলেন আলখেল্লা পরা দুজন মানুষের মতোই মনে হচ্ছে, মাঠের এক পাশে বসে কি যেন একটা পড়ছে আর লিখছে। আর কি যে পড়ছে, এটা যে কোন ভাষা এটা উনি বুঝতে পারছেন না, আরবিও না, হিন্দি না, উর্দু না, ওনার পরিচিত কোনো ভাষা না। হালিম ভাই যখন এটা দেখেছেন, উনি তো বুঝে ফেলছেন যে সর্বনাশ, এটা তো কোনো স্বাভাবিক বিষয় না। হালিম ভাই নিজেকে সামলে নিয়ে ওদের দিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে যাবেন এরকম চিন্তাই করেছেন।
ওই সময় উনি দোয়া পড়ে শরীরটা বন্ধও করেছেন। এরপর পরিকল্পনা মাফিক কাজ করেন, উনি এদেরকে পাশ কাটিয়ে সোজা চলে যান। যখন ওই জায়গা থেকে বেশ কিছুটা এগিয়ে চলে গিয়েছেন, অর্থাৎ ওই অবয়বগুলোকে পাশ কাটিয়ে বেশ কিছুটা এগিয়ে চলে গিয়েছেন, এরপর উনি দিয়েছেন ঝেড়ে এক দৌড়। যখন দৌড় দিয়েছেন, ভয়ে কি হয়েছে, ওনার হাত থেকে ওনার চায়ের কেটলিটা মাটিতে পড়ে গেছে। এই কেটলিটা আসলে ওনার তোলারও সাহস হয়নি। তিনি বাসায় পৌঁছেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। বাড়ির লোকজন তো ওনাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে। তারপর ঘণ্টাখানেক পর ওনার জ্ঞান ফেরত আসে। এরপর হালিম ভাই সবাইকে খুলে বলেন যে ঘটনাটা কী হয়েছে। হালিম ভাইয়ের আব্বা আবার কিন্তু একজন মসজিদের ইমাম, উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন। যখন এই কথা শুনলেন তখন উনি বললেন, তাড়াতাড়ি ওকে ঘর থেকে বের করো, ওকে এখন গোসল করাতে হবে। এরপর তাকে গোসল করানো হয়। এরপরও কিন্তু হালিম ভাইয়ের অনেক জ্বর হয়েছিল। ওই রাতেই কিন্তু উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে হালিম ভাই এমন একটা জায়গায় আছেন, চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। অন্ধকারের ভিতর থেকে একটা মোটা পুরুষালী কণ্ঠ তাকে বলছে যে, হালিম, তুই তো আমাদেরকে দেখে ফেললি, তবে তুই একটা ভালো কাজ করেছিস। সেটা হচ্ছে, তুই আমাদেরকে বিরক্ত করিসনি। যদি করতি, তোকে মাঠের ওখানেই পুঁতে রাখতাম, তো লাশও কেউ খুঁজে পেত না। যেহেতু তুই আমাদের দেখেছিস, এই কারণে তোকে একটা কাজ করতে হবে। সেলিম যেখানে কাটা পড়েছে ওখানে 5 কেজি মিষ্টি আর একটা কালো ছাগল তুই রেল লাইনের সিগন্যালে বেঁধে রাখবি। কাজগুলি করবি রাতের বেলা। হ্যাঁ, তোর যদি ভয় লাগে, আর লাগবেই, তুই ভীতু প্রকৃতির লোক, এই কারণে তুই তোর বাবাকে সাথে নিয়ে যেতে পারবি। তবে দুজনের কেউই কিন্তু পেছন দিকে তাকাতে পারবি না। যদি তাকাস তাহলে কিন্তু এই বাপ বেটার পরিণতিও এই সেলিমের মতোই হবে। এই কথা যখন বলেছে, এরপর তো এই হালিম ভাইয়ের ঘুম ভেঙে যায়। সকালবেলা এই স্বপ্নের কথা পরিবারকে জানিয়েছেন। যেহেতু ওনার বাবা মসজিদের ইমাম ছিলেন, উনি তো বিষয়টার গুরুত্ব বুঝতে পেরেছেন। আর দেরি করেন নাই, ওই দিন রাতের বেলাতেই এই কাজটি করেছেন। এরপর ওনার বাবা নিজেও হালিম ভাইকে ঝাড়ফুঁক করে দিয়েছেন। আরও একজন ভালো হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন, উনিও ঝাড়ফুঁক করে দিয়েছেন। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। গ্রাম হচ্ছে বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলা উপজেলায়। তো ঘটনাটা তিনি তাদের দুঃসম্পর্কের একজন আত্মীয়, প্রায় 90-এর কাছাকাছি বয়স হয় তাকে তারা নানা ডাকত। বরিশালের ভেতরে যারা নদীতে মাছ ধরেন তারা সবাই তাকে চেনেন এবং তাদের কাছে তিনি কানা রকমাইন্না নামে পরিচিত। তার নামের সাথে কানা শব্দটা যুক্ত হওয়ার কারণেই আজকের ঘটনা। বুঝতেই পারছেন, এটাও একটা মাছ ধরার ঘটনা। তিনি তার যুবক বয়স থেকেই মাছ ধরতেন এবং মাছ ধরা তার একটা নেশা ছিল। আমি যেই বয়স্ক লোকের ঘটনা বলছি, তিনি অনেক লম্বা ডুব দিতে পারতেন। জাল পানির অনেক গভীরে আটকালে তিনি অনায়াসে তার ডুব দিয়ে ছুটে নিয়ে আসতো। তাই দূর দূরান্ত থেকে মানুষ তাকে নিয়ে যেত তাদের এলাকায় সাহায্য নেওয়ার জন্য, হেল্প করবে, তাদের বাসায় যে জালের ব্যাপারে একটু হেল্প করবে। জাল যদি আটকে যায় তাকে নিয়ে যে জালটা ছুটাতো। তো তাদের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তার অন্য পাশে ছিল নদী। তো তিনি আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন, তাদের ছোটবেলায় নদীর এই পাশটা ছিল ঘন জঙ্গল, একটা মোড় ছিল এবং সেই মোড়টা ছিল খুবই ভয়ঙ্কর। তখন দেখা যেত যে মোটরসাইকেল, রিক্সা এসব এসে একটু দূরে অপেক্ষা করত। 4-5 জন হলে একত্রে ওই মোড়টা পার করত। কারণ ওই মোড় ওই মোড়ের ছিল ওইখানে অনেকজন বলতো যে ওই মোড়ে নাকি জিন থাকতো। রাতে একা যাওয়া এবং পেছনে তাকানো নাকি নিষেধ ছিল গ্রামের মুরব্বীদের। তার বাবা কাকারা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় আর চোখে দেখতেন। রাস্তায় ওই মোড় থেকে পাঞ্জাবি টুপি পরা লম্বা কেউ মসজিদের দিকে যাচ্ছে। ভয়ে তারা পেছনে তাকাতো না, কারণ চেহারাও দেখতে পারতো না কখনো। ওই মোড় নিয়ে অনেক ঘটনা আছে। এর মধ্যে একটা ঘটনা, তাদের এলাকার এক লোক একবার বাজার থেকে ফিরতে অনেক রাত করেন। তো মোটরসাইকেল করে ফিরছিলেন, কিন্তু মোটরসাইকেলের চালক ওই মোড় দিয়ে আসতে রাজি হয় নাই। তাই মোড়ের আগেই তাকে নামিয়ে দিয়ে সেই মোটরসাইকেল চালক চলে যায় এবং সে ছিল খুব সাহসী। তাই একাই নদী পাড়ের সেই রাস্তার মোড় অতিক্রম করার সিদ্ধান্ত তিনি একাই নেয়। ভালোই দরজায় তাদের পারিবারিক কবরস্থান, সেখানে আসতেই তার কাঁধে একটা হাত অনুভব করলেন। আর পেছন থেকে কেউ বলে, পকেটে যা আছে বের কর, কবরের উপরে রাখ। এই গ্রাম এলাকায় ছিনতাই কে করবে? আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই মোড়ের ওই মোড়টার কোনায় একটা কবর ছিল।
ওই গ্রাম এলাকায় ছিনতাই কে করবে এটা ভাবতে ভাবতে তিনি পকেট থেকে টাকা, মোবাইল, সিগারেট, লাইটার এসব কবরের উপরে রাখে। তারপরই তাকে ঘরের পেছনের থেকে ধরে উড়িয়ে ধান ক্ষেতের মাঝে নিয়ে যায়। তখন ছিল বর্ষাকাল, তাই মাঠ পানিতে ডুবেছিল। সেখানে তার সাথে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তিনি দেখতে পাচ্ছেন না, তবে একটা বিশাল দেহী মানুষের অস্তিত্ব টের পাচ্ছেন। এদিকে তার ফিরতে দেরি হচ্ছে দেখে তাকে ফোন দেওয়া হয়, তিনি ফোন রিসিভ করছিলেন না। দেখে তার ছেলে টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে বাবাকে খুঁজতে। বের হয়ে বাড়ির গেটে আসতেই কবরের উপরে তার বাবার মোবাইল ফোন, টাকা, জিনিসপত্র দেখতে পায়। ছেলে বিপদ বুঝতে পেরে পাগলের মতো ডাকাডাকি শুরু করতে থাকে। হঠাৎ বিলের দিকে পানির শব্দ এবং ধপাস ধপাস শব্দ পেয়ে সেদিকে লাইট ফেলে। সে তার বাবাকে দেখতে পায় কাদা পানিতে একাকার। কেউ যেন তাকে নরম কাদামাটিতে অর্ধেক গেড়ে ফেলেছে। সবাই ধরাধরি করে, আশেপাশের লোকজনের হেল্প নেওয়ার পর সবাই তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। হুজুরের কাছ থেকে জানা যায় তিনি আসার সময় মোড়ের ওই দিকে বারবার টর্চ লাইটের আলো ফেলে ওখানে যে থাকে তাকে ডিস্টার্ব করছিল। আর আগুন, তামাক, সরিষার তেল এসব নাকি ওদের সহ্যই হয় না, তাই এগুলো আগেই তার নিজ হাতেই নামিয়ে রাখে। এমনই এক রাতে কানা নানা মাছ ধরতে ধরতে ওই মোড়ে চলে যান। নদীতে জাল ফেলে টেনে তুলতে হঠাৎ কেউ হারিকেন কেরোসিন কুপির মতো আলো নিভিয়ে দেয়। তিনি এক হাতে টর্চ আর আরেক হাতে দা নিয়ে ঘুরে দাঁড়ায়। অনেক দোয়া দুরুদ পরে বেঁচে ফেরেন তিনি ওই দিন। নানা অনেক নামাজ পড়তেন, 5 ওয়াক্ত ছাড়াও তাহাজ্জুদের মতন নফল নামাজ তিনি পড়তেন, তাই হয়তো বেঁচে গেছিলেন। তার কিছুদিন পরে পাটুয়া নামক স্থানে কিছু জেলে আসে তার কাছে। তাদের জাল ওইখানেও 3 নদীর মোহনা ওই গভীর কিছুতে আটকে গেছে। এবং কানা, যে রকমাই নানার কথা বলছিলাম, কানা নানা অত কিছু না ভেবে তাদের সাথে চলে যায়। পরের দিন ওই মোহনায় আসে তারা সবাই। নানা দেখলেন নদীর পানির স্রোত অনেক বেশি আর খুব গভীর, এটা বোঝা যাচ্ছে। তিনি প্রথম ডুব দিলেন, জালের অন্য প্রান্তে পৌঁছানোর চেষ্টা করলেন, কিন্তু পারছেন না। উপরে আসার সময় শুনতে পেলেন, তুই নামাজ পড়িস, ভালো হবে। নানা পানির উপরে এসে অনেকক্ষণ ভাবলেন কি করবেন। সবাই হাসাহাসি করবে, তার এত সুনাম নষ্ট হবে, এসব ভেবে তিনি আবারও ডুব দেন। এবার তিনি কোনো রকম সমস্যা ছাড়াই জাল ছাড়িয়ে উপরে উঠে আসেন। জেলের সবাই তার সাথে আনন্দে কোলাকুলি করা শুরু করে দেন, কিন্তু তিনি খেয়াল করেন কেউ তাকে কিছু বলছে না। কি ব্যাপার, সবাই বোবা হয়ে গেল নাকি? এটা ভাবতে ভাবতে তিনি টের পেলেন সবাই ঠিক আছে, তিনি শ্রবণ শক্তি হারিয়েছেন, তিনি কিছু শুনছেন না। কিছু একটা তিনি রেখে এসেছেন, আর সেটা হলো তার শ্রবণ শক্তি। এসব ভাবতে ভাবতে তার চোখে পানি এসে যায়। তার বয়স এখন অনেক, বেঁচে আছেন, তিনি সুস্থ আছেন। এখন তিনি তার ছেলেদের সাথে ঢাকায় থাকেন। তবে ওই ঘটনার পরেও তিনি অনেক বছর মাছ ধরে গেছেন। এটা ছিল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে অ্যাম্বুলেন্স ড্রাইভার যারা রয়েছেন তাদের সঙ্গে অনেক ঘটনাই ঘটে যায়, হয়তোবা কেউ বেঁচে ফেরে অথবা কেউ অ্যাম্বুলেন্স পেশাটাই বাদ দিয়ে দেন। আজকে এমন একটি ঘটনা আমাদের কাছে আসছেন। এটা ফরিদপুর জেলার ডাঙ্গা উপজেলার কাছাকাছি একটি গ্রাম, চর কাশিমপুরের। গ্রামটি দিনে যেমন প্রাণচঞ্চল, রাত নামলেই তেমনি নির্জন হয়ে যায়। গ্রামের পাশ দিয়ে একটি পুরনো পাকা সড়ক চলে গেছে, যেটি জেলা হাসপাতালের দিকে যায়। তো গ্রামের বয়স্ক মানুষদের মধ্যে একটি কথা প্রচলিত ছিল যে রাত যদি 12টা বাজে তারপর ওই রাস্তা দিয়ে কোনো লাশবাহী অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখো, কখনো কাছে যেও না, আবার যেন কোনোভাবেই তারা যদি কোনো সাহায্য চায় সে সাহায্য কেউ করো না, যে করে সে বিপদে পড়ে। তো এই ঘটনার পর জিয়া নামের গ্রামের 24 বছর বয়সী এক যুবক এসব ঘটনাকে সে নিছক কুসংস্কার মনে করত। এক রাতে তার ছোট বোনের জ্বর হঠাৎ বেড়ে যায়। ওষুধ ফুরিয়ে যাওয়ায় তার মা তাকে বাজার থেকে ওষুধ আনতে বলেন। রাত তখন প্রায় 11:45 হবে। হাতে একটি টর্চ আর মোটরসাইকেল নিয়ে জিয়া বাজারে যায়। তো এখন ওষুধ কিনে ফেরার পথে আকাশে কালো মেঘ জমে, শুধু হালকা বৃষ্টি। তো রাস্তা ফাঁকা, শুধু মাঝে মাঝে ব্যাঙের ডাক আর বাতাসের বাঁশঝাড়ের শব্দ। তো গ্রামের কাছাকাছি পৌঁছাতে সে দেখে রাস্তার মাঝখানে ঠিক ওই ঘটনা অনুরূপ
একটি সাদা লাশবাহী অ্যাম্বুলেন্স আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে আছে। লাল নীল এমার্জেন্সি লাইট জ্বলছে, কিন্তু কোনো সাইরেন নেই। তো জিয়া বেসিক্যালি যেটা করা দরকার রাসেল ভাই, যে এরকম একটা ঘটনা সামনে আবার এই অ্যাম্বুলেন্সটি মানে এমন ভাবে দাঁড়িয়ে আছে, পথ আটকিয়ে যেন ওকে যাইতেই দিবে না। আড়াআড়ি ভাবে, মানে অ্যাম্বুলেন্স হয়তো বা রাস্তার একটা পাশে থাকবে, সেটা কিন্তু মানা যায় রাসেল ভাই। যখন আড়াআড়ি ভাবে থাকে তখন তো ওই বিষয়টা আসলে একটু ভাবার হয়ে যায় যে আসলে আড়াআড়ি ভাবে কেন আছে। জিয়া তো আসলে আবার হর্ন বাজালো, কোনো সারা শব্দ নেই। সে আবার হর্ন দিল, তবু কেউ বের হলো না। অবশেষে সে রেগে মেগে সে মোটরসাইকেল থেকে নেমে গাড়ির কাছে গেল। যাই মিয়া, কোন ড্রাইভার ভিতরে রে, আমি দিচ্ছি, সরান না কেন, এরকম বলতেছে। ওর মাথায় কিন্তু সেন্সটাও নাই। তো ঠিক তখনই ড্রাইভারের দরজা ঠাস করে খুলে গেল। মনে হচ্ছে যে কেউ জানি হঠাৎ দড়ি দিয়ে মনে হয় দরজা টান দিলে যেরকম হয় না রাসেল ভাই, ওই রকম ঠাস করে দরজাটা খুলে ফেললো। তো একজন মধ্যবয়সী লোক উনি বেরিয়ে এলো। তার গায়ে হাসপাতালের ড্রাইভারের পোশাক, কিন্তু পুরো পোশাক ভিজে কাদায় মাখা এরকম। তো লোকটি কাপা গলায় বলল যে, ভাই একটু সাহায্য করবেন, পিছনের লাশটা বারবার নড়ছে, আমি একা ভয় পাচ্ছি। তো জিয়া অবাক হয়ে বলল যে, এই মেয়ে, লাশ আবার নড়ে মানে কি বলেন এগুলা? তো লোকটি উত্তর দিল না, শুধু অ্যাম্বুলেন্সের পিছনের দরজার দিকে ইশারা করলো। জিয়া কয়েক কদম এগাতেই, মানে যখন সামনে আগাইলো, হঠাৎ তার চোখে পড়লো গাড়ির নম্বর প্লেটের দিকে। রাসেল ভাই, নম্বর প্লেটের নিচে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। তার বুক কেঁপে উঠল। এর মধ্যে পিছনের দরজার নিচ থেকেই হঠাৎ করে ওই যে দরজাটা যেভাবে খুলছে রাসেল ভাই, ওই একইভাবে তার পিছনের যে ডালার যে বক্সটা থাকে, ডালা তো না, ওটা তো অ্যাম্বুলেন্সের, ওটাকে বলে আর কি জানি, আমি ভালো করে বললো। তো ওইটা ভাপ করে খুলে গেল। ভিতরে একটি দেখতে পেল যে স্ট্রেচার, সাদা কাপড়ে ঢাকা একটি লাশ। তো লাশের মাথার দিকটা মানে ধীরে ধীরে উঠতে শুরু করলো। মনে হচ্ছে যে সে স্বাভাবিক মানুষ রাসেল ভাই উঠলে কি করে, দুই পাশে দুইটা হাত ছড়িয়ে দিয়ে তো ওঠে, তাই না? লাশটা হাত তো সোজাই আছে, মনে হচ্ছে যে ডিরেক্ট ওর মাথা উঠতেছে, এরকম মনে হলো। যে ভাবছিল হয়তো কাপড়, এটা মানে হয়তো বা কোনো রিয়াকশন হচ্ছে না কি, মানে ওর একটু থতমতই খাইছে আর কি, কিন্তু না, কাপড় নিচে গিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কেউ যেন ধীরে ধীরে উঠে বসতেছে। তো হঠাৎ কাপড়ের ভিতর থেকে ভেসে এলো একটা কর্কশ গলা, যে এই আমাকে বাড়ি পৌঁছায় দাও। তো জিয়ার হাত পায়েরা দেখে তো চিৎকার, এই মিয়া এটা কি, ও মা, ও বাবা, এটা কি, আমাকে রাস্তার মধ্যে এটা কি হলো? ও তো এটা দেখার পর একদম যা তা করা শুরু করলো। সে দৌড়ে মোটরসাইকেলের দিকে গেল, কিন্তু দেখলো মোটরসাইকেলটি সেখানে অনুপস্থিত। সে রেখে আসলো, অথচ সে মোটরসাইকেল নেই। এখন গিয়ে সে অ্যাম্বুলেন্সের ড্রাইভার তো এই কথা বলে সে পিছনে গেছে। তো সামনের মানে যেখানে গাড়ি চালায় ওখানে গিয়ে বলছে, এই আমার গাড়ি কে চুরি করলো, আপনারা ফাঁদ নাকি, আপনারা চক্র নাকি? কিন্তু রাসেল ভাই দুর্ভাগ্যবশত সে অনেক জোরাজুরি করে টেনে সে অ্যাম্বুলেন্সের দরজা খুললো। খোলার পর দেখেন ওই বৃদ্ধ লোকটিও সেখানে নাই, অর্থাৎ পুরো গাড়ি ফাঁকা অবস্থায় আছে। তখন সে তো প্রচন্ড রকমের মানে চিন্তায় পড়ে গেল। তো ও গাড়িটা যেখানে রেখে গিয়েছিল সেখানে শুধু ভেজা মাটিতে টায়ারের দাগটা আছে। পিছন থেকে আবার সেই কণ্ঠ, পালিয়ে লাভ নেই। জিয়া ঘুরে তাকাতেই যখন ড্রাইভার মানে লোকটিও আর মানে যখন তাকালো, দেখলো যে ওখান থেকে শব্দ আসতেছে, কিন্তু ওই ড্রাইভারটি ওখানে নেই। সে এখন অ্যাম্বুলেন্সের ছাদের ওপর হঠাৎ দেখেন যে দাঁড়িয়ে, তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখে অস্বাভাবিক হাসি, এরকম একটা অবস্থা।
পরক্ষণেই অ্যাম্বুলেন্সটি 4টি দরজা একসঙ্গে খুলে গেল। ভেতর থেকে হাসপাতালে পোশাক পরা কয়েকটি ছায়ামূর্তি ধীরে ধীরে নামতে আসতে লাগলো। তাদের কারো মুখ নেই, কারো হাত রক্তে ভেজা। তারা সবাই একসঙ্গে জিয়ার দিকে হাঁটতে শুরু করলো। জিয়া তো প্রাণপণে দৌড় দিল, জোরে দৌড়। পিছনে শুধু অ্যাম্বুলেন্সের সেই সাইরেন শব্দ বাজতে আছে। সে হঠাৎ দৌড়ায়। সে যত দৌড়ায় শব্দ তত কাছে আসে। হঠাৎ সামনে এই গ্রামের পুরনো একটা মসজিদ দেখতে পেল। আজানের জন্য তখন একজন বৃদ্ধ মুয়াজ্জিন মাইকে তাকবীর বলার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক জিয়া তখনই মসজিদের সীমানায় ঢুকতেই হঠাৎ সবকিছু শব্দ থেমে গেল। সে হাঁপতে হাঁপতে পিছনে তাকালো। রাস্তা একদম সম্পূর্ণ ফাঁকা। না অ্যাম্বুলেন্স, না ড্রাইভার, না কোনো ছায়ামূর্তি। এরকম ছিল। পরদিন সকালে ও দেখলো যে পরদিন সকালবেলা তারা তো ওখানে ফজরের নামাজ হওয়ার পর সে ওই মুসল্লিদেরকে নিয়ে সে বললো যে আমার গাড়িটা ওখানে আটকে আছে, আমি আমার গাড়িটা একটু নিয়ে আসার ব্যবস্থা করে দেন। তো মুরব্বীরা বলে ঠিক আছে, কোনো টেনশন করার কিছু নেই, আমরা নামাজে রক্ত হয়েছে, নামাজ পড়ে আমরা ওখানে যাচ্ছি, সমস্যা নেই, এই সময় কেউ ওখানে আসবে না। নামাজ পড়ে যখন সবাইকে নিয়ে সেই সামনে দৌড়ে যে আসছে ওখান থেকে না, ওখানে গিয়ে দেখেন তার যে মোটর সাইকেল, সেই মোটর সাইকেলটা ঠিক যেখানে রাখছেন ওই আগের জায়গায় আছে। এবং মোটর সাইকেলটা বেশ একটু গরম গরম মনে হয়েছে। উনি বলছেন যে এটা খুব একটা যে আরামদায়ক এরকম শেরওয়ানি বা এরকমই এটা নয়। তো তারপর সে যখন গেল, যাওয়ার পর মোটর সাইকেলটা দেখলো। দেখার পর দেখেন যে সেই মোটর সাইকেল সেখানেই দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই। তারপরে বললো যে মসজিদের সবাই রাগ হয়ে গেল, রেগে মেগে বললো যে এই তুমি কি ফাজলামো পাইছো? তোমার এখানে কোথায় তুমি পাইলা? এখানে কি আছে? তোমার তো গাড়ি ঠিকই আছে, তুমি কি কোনো সমস্যা, কিছু খাইছো নাকি? এরকম নানান কথা বলা শুরু করলো। সে অভিমান করে মানুষের সাথে ও চলে যাচ্ছিল বাড়ির দিকে। তো গাড়ি নিয়ে বাড়ি আসলো। ওর মনটা ভীষণ খারাপ। মসজিদের মুসল্লিরা তাকে বিভিন্ন কথা বলছে। তো এইটার পর ও বাড়িতে সব কিছু খুলে বলল এবং তার দাদু এসে বলল যে ভাই, তোর কথাটা কেউ বিশ্বাস না করলেও রে, এটা আমি বিশ্বাস করি, কেননা এইখানে তো আমার জন্ম, আর আমি তো জানি এখানে কি ঘটনা আছে বা কে আছে। তাই মনে রাখিস, যে তাকে হেল্প করার চেষ্টা করে তারই কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়। তুই যে ভাগ্যিস ওখান থেকে পালিয়ে আসছিস, এটা সবচেয়ে ভালো একটা কাজ করেছিস। এই কথা বলে তারপর ওর প্রচণ্ড জ্বর রাসেল ভাই। পরে হুজুর ডেকে এনে তাকে ট্রিটমেন্ট করা হয় এবং ইমাম সাহেবকে ডেকে এনে ট্রিটমেন্ট করা হয়। আলহামদুলিল্লাহ যে এখন সে অনেক ভালো আছে। কিন্তু তারপর থেকে রাসেল ভাই ও আর রাতের বেলা কোনো দিনও বাজারে যায় না। দেখা যায় আমাদের ওই গোষ্ঠীর মধ্যে সবাই বাজার করে নিয়ে আসে 9টার পর। ও সর্ব আগে ফজরের পর বের হয়, খরচ করে নিয়ে এসে বাড়িতে থাকে, আর বাইরে যায় না। তো রাতের বেলা বিশেষ করে। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ। ঠিক সেভাবে লিখে পাঠাই যেভাবে শান্ত আমাকে বলছিল। বলছে, শান্ত, 2019 সাল আমার জীবনের অন্যতম সুস্থির একটা সময়। এইচএসসি পরীক্ষার জবনিকা পতনের পর আমার মনে তখন অঢেল অবসর আর মুক্তির আনন্দ। টানা 2 বছর বইয়ের পাতায় মুখ গুজে থাকা, কোচিং, প্রাইভেট আর নির্ঘুম রাতের পর এ মুক্তিটা আমার কাছে ছিল আকাশের চাঁদ পাওয়ার মতো। পরীক্ষার টেনশন আর শহরের যান্ত্রিক কোলাহল থেকে নিজেকে বাঁচাতে আমি সিদ্ধান্ত নিলাম গ্রামে বড় আপার বাড়িতে বেড়াতে যাব। আব্বা আম্মা শহরেই থাকেন, কিন্তু বড় আপার বিয়ে হয়েছে এক ছিমছাম শান্ত গ্রামে। দুলাভাই জীবিকার তাগিদে সুদূর প্রবাসে থাকেন। বাড়িতে আপা, তার শ্বশুর এবং শাশুড়ি, এই 3 জন মানুষের ছোট্ট সংসার। আমার আসার খবরে আপার খুশি দেখে কে, ফোনেই বুঝতে পারছিলাম আমাকে কাছে পাওয়ার জন্য সে কতটা অধীর হয়ে আছে। দীর্ঘ বাস যাত্রা শেষে যখন আমি গ্রামের সেই মাটির সোদাগন্ধ মাখা বাড়িতে পৌঁছালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। পশ্চিম আকাশে লাল সূর্যের আভা তখনও মিলিয়ে যায়নি। গাছপালার ফাঁক দিয়ে
সেই আলো এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। বাস থেকে নেমে মেঠো পথ ধরে রিকশায় করে যখন আপার বাড়ির গেইটে নামলাম, তখন মাগরিবের আজান ভেসে আসছে দূরের মসজিদ থেকে। গ্রামের এই বাড়িটি বেশ বড়, খোলামেলা, চারদিকে গাছগাছালি দিয়ে ঘেরা। প্রধান বসত ভিটা ছাড়াও বিচ্ছিন্নভাবে ঘরগুলো তৈরি। উঠোনের এক পাশে বিশাল ধানের গোলা, অন্য পাশে গরুর গোয়াল, আর মাঝখানে তকতকে, ছোটবেলায় আসলেও মনে নেই, আপার থাকার ঘরটা রান্নাঘরের সাথেই লাগোয়া। তার পাশেই নানা ভাই আর খালাম্মার ঘর। আর এই মূল অংশ থেকে কিছুটা দূরে উঠোনের একদম শেষ প্রান্তে আরো দুটি বড় টিনের ঘর পাশাপাশি দাঁড়িয়ে আছে। এই ঘরগুলো মূল বাড়ি থেকে বেশ খানিকটা বিচ্ছিন্ন। ঘরগুলোর চারপাশে বড় বড় সুপারি গাছ আর ঝোপঝাড়। দিনের বেলাতেও ওই জায়গাটা কেমন যেন ছমছমে লাগে। শুনলাম এই ঘরগুলো সাধারণত মেহমান এলে বা কোনো আচার অনুষ্ঠানের সময় ব্যবহৃত হয়, বাকি সময় তালাবদ্ধই থাকে। ধুলো জমে মাকড়সার জাল বনে আমার থাকার ব্যবস্থা করা হলো এই বিচ্ছিন্ন ঘরগুলোর একটিতে। আবার কিছুটা চিন্তিত হয়ে বলল, শান্ত, তুই কি ওই ঘরে একা থাকতে পারবি, নাকি আমাদের ঘরের বারান্দায় বিছানা করে দেব? আমি হেসে উড়িয়ে দিলাম, বললাম, আপা, আমি এখন বড় হয়েছি না, ভার্সিটিতে উঠবো কদিন পর। তাছাড়া শহরের গাড়ির শব্দে ঘুমাতে পারি না। গ্রামের এই নির্জনতায় ওই ঘরেই আমার ভালো ঘুম হবে। আমার বরং একাই ভালো লাগবে, নিজের মতো থাকতে পারবো। আপার জোর করলো না। পাশের ঘরটি তখনও ফাঁকা। আমার ঘর থেকে ওয়াশরুমটা খুব দূরে না হলেও রাতে বের হতে হলে কিছুটা পথ হেঁটে বাড়ির পেছনের দিকে যেতে হয়, যেখানে বাঁশঝাড়ের ছায়া পড়ে থাকে। সফর ক্লান্ত আমার শরীর তখন ভেঙে আসছিল। বাসের ঝাঁকুনিতে শরীরের হাড়গোড় ব্যথা করছিল। তবুও আপার হাতের রান্না মিস করার কোনো উপায় নেই। বিশেষ করে তাদের নিজেদের পালিত দেশি মুরগির ঝোল আর ভাজা মাংসের ঘ্রাণে আমার খিদে বেড়ে দ্বিগুণ হয়ে গেল। গ্রামের রান্নার স্বাদই আলাদা, বিশেষ করে মাটির চুলায় রান্না করা তরকারি। রাতের খাবারে তৃপ্তি করে আমি মুরগির মাংস, ঘন ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেলাম। খাওয়ার সময় নানা ভাই গ্রামের নানা ঘটনা আর পুরনো দিনের কথা বলছিলেন। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। তবে লক্ষ্য করলাম নানা ভাই ওই দূরের ঘরগুলো নিয়ে কথা বলতে গিয়ে কেমন যেন একটু এড়িয়ে গেলেন। আমি তখন সেটাকে খুব একটা গুরুত্ব দেইনি। গ্রামের নিস্তব্ধতা আর পেটে সুস্বাদু খাবার সব মিলিয়ে এক গভীর ঘুমের প্রস্তুতি। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে রাত তখন খুব বেশি হয়নি। ঘড়িতে হয়তো 10টা বা 10:30 বাজবে, কিন্তু গ্রামের হিসেবে সেটা গভীর রাত। চারদিক ঝিঝি পোকার ডাকে মুখর। আমি আমার ব্যাগপত্র নিয়ে সেই শেষ প্রান্তের ঘরটিতে ঘুমাতে গেলাম। আপার সাথে করে মশারি টাঙিয়ে দিয়ে গেল এবং যাওয়ার সময় বারবার বলে গেল, দরজা জানালা ভালো করে দিবি, আর ভয় পেলে আমাকে ফোন দিবি। আমি ঘরে ঢুকে দেখলাম ঘরটা বেশ বড়। পুরনো আমলের পালঙ্ক, একটা নড়বড়ে টেবিল আর একটা কাঠের আলনা ছাড়া ঘরে আর তেমন কিছু নেই। বিছানাটা বেশ আরামদায়ক ছিল। জানালার বাইরে তাকালে শুধু অন্ধকার আর সুপারি গাছের সারি দেখা যায়। ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে দিতেই চোখের পাতায় নেমে এলো গভীর ঘুমের আবেশ। আমি মনে মনে আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়লাম। আমি ঘৃণাক্ষরেও জানতাম না এই আপাত শান্ত বাড়িটি আমার জীবনের অন্যতম ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে। জানালার বাইরে তখনও বাতাস বইছে, আর সেই বাতাসে সুপারি গাছের পাতাগুলো একে অপরের সাথে ঘষা লেগে এক অদ্ভুত সরসর শব্দ তৈরি করছে। আমার মনে হলো এই নির্জনতা যেন একটু বেশি গভীর। তবুও ক্লান্তি আমাকে বেশিক্ষণ ভাবতে দিল না। আমি তলিয়ে গেলাম ঘুমের রাজ্যে। শহরের ছেলে আমি। গ্রামের নিস্তব্ধতা আমার কাছে সবসময় রোমাঞ্চকর লাগতো। ঢাকায় সারা রাত গাড়ির শব্দ, মানুষের কোলাহল আর ল্যাম্পপোস্টের আলোয় রাত কখনো পুরোপুরি অন্ধকার হয় না। কিন্তু এখানে, এই গ্রামে, অন্ধকার যেন তার নিজস্ব রূপ নিয়ে হাজির হয়। অমাবস্যার কাছাকাছি সময় হওয়ায় আকাশেও চাঁদের দেখা নেই। জানালা দিয়ে নক্ষত্র ভরা আকাশ দেখতে দেখতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই রাতের নিস্তব্ধতার মধ্যে যেন অন্য এক রহস্য লুকিয়েছিল, যা দিনের আলোয় বোঝা সম্ভব নয়। আমি যখন ঘুমাতে গিয়েছিলাম তখন আবহাওয়া ছিল বেশ মনোরম, না গরম না শীত। ফাল্গুন মাসের শুরুর দিক, তাই হালকা একটা কাঁথা গায়ে দিলেই চলে। কিন্তু ঘুমের গভীরে তলিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই এক অদ্ভুত অস্বস্তি আমাকে গ্রাস করতে শুরু করলো। সময়টা সম্ভবত মধ্যরাত পেরিয়ে গেছে বা তার কিছুটা আগে। আমার ঠিক মনে নেই আমি কতক্ষণ ঘুমিয়েছি। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল প্রচন্ড এক ঠান্ডার অনুভূতিতে। গ্রামের দিকে রাতে তাপমাত্রা কিছুটা কমে ঠিকই, শিশির পড়ে, কিন্তু এমন হাড় কাঁপানো ঠান্ডা তো পড়ার কথা নয়। আমার মনে হলো আমি যেন কোনো বরফের গুহার মধ্যে শুয়ে আছি, অথবা কেউ যেন আমাকে কোনো হিমাগারে আটকে রেখেছে। গায়ের পাতলা কাঁথাটা সেই ঠান্ডা আটকাতে পুরোপুরি ব্যর্থ হচ্ছিল। আমি ঘুমের মধ্যেই হাত টেড়ে কাঁথাটা ভালো করে গায়ে জড়ানোর চেষ্টা করলাম,
কিন্তু তাতে আমার শরীরের কাঁপুনি থামলো না। হাড়ের ভেতর পর্যন্ত যেন ঠান্ডাটা ঢুকে যাচ্ছিল। আড়মোড়া ভেঙে আমি উঠে বসলাম। ঘরের ভেতরটা ঘটঘটে অন্ধকার, এতটাই অন্ধকার যে নিচের হাতটাও চোখের সামনে দেখা যাচ্ছে না। আমার বুকের ভেতরটা ধরফর করতে শুরু করলো। এই ঠান্ডাটা স্বাভাবিক নয়। আমি আমার মাথার কাছে রাখা স্মার্টফোনটা হাতড়ে খুঁজতে লাগলাম। আঙুলের স্পর্শে ফোনের ঠান্ডা স্ক্রিনটা পেতেই পাওয়ার বাটন চাপলাম। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালাম। তীব্র সাদা আলোটা ঘরের এদিক সেদিক ফেলতেই আমার চোখ আটকে গেল জানালার দিকে। আমি স্পষ্ট মনে করতে পারলাম ঘুমানোর আগে আমি জানালাটা খুব ভালো করে বন্ধ করে ছিটকিনি লাগিয়ে শুয়েছিলাম। আপাও যাওয়ার সময় চেক করে গিয়েছিল, কিন্তু এখন সেই জানালা হাট করে খোলা। জানালার পাল্লা দুটো বাতাসের তোড়ে বাড়ি খাচ্ছে না, বরং স্থির হয়ে আছে, যেন কেউ যত্ন করে খুলে রেখেছে। বাইরের হিমশীতল বাতাস সেখান দিয়েই হু হু করে ঘরের ভেতর ঢুকছে। সে বাতাসের সাথে ভেসে আসছে এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন অনেক দিনের পুরনো কোনো বদ্ধ ডোবার পচা পানির গন্ধ। আমার মনে খটকা লাগলো। আমি ভাবলাম, আমি কি ভুল দেখেছি? হয়তো ছিটকিনিটা ঠিক মতো লাগেনি, বাতাসের তোড়ে খুলে গেছে। কিন্তু আমার যুক্তি আমাকে সায় দিচ্ছিল না। বাতাসের তোড়ে ছিটকিনি খোলার কথা না, যদি না সেটা ভাঙা থাকে। আর ছিটকিনিটা বেশ শক্তপোক্ত ছিল। শরীরটা কোনো মতে টেনে আমি জানালার কাছে গেলাম। বিছানা থেকে নামার সময় মেঝের ঠান্ডা স্পর্শে আমার পা যেন জমে গেল। আমি জানালার গ্রিল ধরে বাইরে তাকালাম। বাইরে অমাবস্যার মতো অন্ধকার, গাছপালার পাতা নড়ার শব্দ ছাড়া আর কিছুই নেই। বাঁশঝাড়ের ওপাশ থেকে একটা হুতুম পেঁচা ডেকে উঠল, যা পরিবেশটাকে আরো গা ছমছমে করে তুলল। আমি দ্রুত জানালার পাল্লা দুটো টেনে ছিটকিনিটা শক্ত করে লাগিয়ে দিলাম। বিছানায় ফিরে আসার সময় আমার চোখ পড়ল বিছানার পাশের টেবিলটার দিকে। সেখানে একটা হারিকেন বা কুপি রাখা আছে, যেটা টিম টিম করে জ্বলছে। আমি অবাক হলাম। ঘুমানোর সময় তো এটা জ্বলছিল না, বা ঘরেও ছিল না। আমি তো লাইট নিভিয়েই শুয়েছিলাম। সম্ভবত আমি যখন গভীর ঘুমেছিলাম তখন আপা বা খালাম্মা হয়তো চুপিসারে এসে এটা রেখে গেছেন, যাতে রাতে লোডশেডিং হলে সমস্যা না হয় বা ঘরটা একটু গরম থাকে। গ্রামের বাড়িতে মেহমান এলে তারা অনেক বেশি যত্ন নেন, এটাই হয়তো তার নমুনা। আমি নিজেকে যুক্তি দিয়ে শান্ত করার চেষ্টা করলাম। আমি কপিটা নেভাতে গিয়েও হাত সরিয়ে নিলাম। একে তো ঘরটা অস্বাভাবিক রকমের ঠান্ডা হয়ে গেছে, তার উপর এই ভৌতিক নির্জনতা, কপির ওই সামান্য আগুনের শিখাটা আর তার লালচে আলোটা যেন আমাকে কিছুটা হলেও সাহস আর উষ্ণতা দিচ্ছিল। আমি ভাবলাম, থাক, এটা জ্বলুক, অন্তত ঘরের গোমট ভাবটা কাটবে। অন্ধকারে শুয়ে থাকার চেয়ে এই আলো ভালো। কম্বলটা যেটা পায়ের কাছে রাখা ছিল এখন টেনে নিলাম। ভালো করে গায়ে জড়িয়ে আমি আবার শুয়ে পড়লাম। ঠান্ডার প্রকোপে শরীরটা কুকড়ে আসছিল। মনের কোণে একটা অস্পষ্ট ভয় ওকে দিলেও সফরের ক্লান্তি আমাকে আবার ঘুমের রাজ্যে টেনে নিয়ে গেল। আমি চোখ বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইলাম, যেন সকালটা তাড়াতাড়ি হয়। কিন্তু মনের ভেতর একটা অস্বস্তি খচখচ করতে লাগলো। জানালাটা কে খুললো? আর এই কুপিটাই বা কখন দিয়ে গেল? আমি নিজেকে বোঝালাম, গ্রামের পুরনো বাড়ি, হয়তো ইঁদুর বা বিড়াল নড়াচড়া করেছে। কিন্তু এই ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ ঘরের বাইরে বা ভেতরে কোথাও একটা খারাপ জিনিস অপেক্ষা করছিল, যার উপস্থিতি আমি তখনও পুরোপুরি টের পাইনি। সেই কুপিটা দুলছিল না, কিন্তু তার ছায়াটা দেয়ালে অদ্ভুত সব আকার তৈরি করছিল, যেন কোনো ছায়ামূর্তি আমাকে নজরে রাখছে। দ্বিতীয়বার যখন আমার ঘুম ভাঙলো, তখন রাত ঠিক কতটা গভীর তা আমি বুঝতে পারলাম না। ফোনের ব্যাটারি লো দেখাচ্ছিল, তাই সময় দেখার সুযোগ পেলাম না। তবে এবারের জাগরণটা ঠান্ডার জন্য নয়, বরং এক অদ্ভুত ও বিকট শব্দের কারণে। শব্দটা খুব ছন্দময় কিন্তু বিভৎস। কট কট মট। শব্দটা খুব কাছে কোথাও হচ্ছে। আমার তন্দ্রাচ্ছন্ন মস্তিষ্কে প্রথমে মনে হলো হয়তো বিড়াল বা কুকুর ঘরে ঢুকে পড়েছে এবং কিছু একটা চিবোচ্ছে। গ্রামের বাড়িতে ইঁদুরের উপদ্রব থাকাও স্বাভাবিক, কিন্তু শব্দের তীব্রতা আর ধরন বুঝিয়ে দিচ্ছিল এটা সাধারণ কোনো প্রাণীর কাজ নয়। বিড়াল বা ইঁদুর হাড় চিবুলেও এমন ভারী শব্দ হওয়ার কথা নয়, যেন শক্ত কোনো কিছু মটমট করে ভাঙা হচ্ছে। এর চেয়েও ভয়ের ব্যাপার হলো সেই ঘ্রাণ। ঘুম ভাঙার সাথে সাথেই আমার নাকে এসে লাগলো রান্না করা মুরগির মাংসের তীব্র সুবাস। ঠিক যেমনটা আমি রাতে তৃপ্তি করে খেয়েছিলাম, সেই একই রকম ভাজা মশলাদার মাংসের গন্ধ। কিন্তু এত রাতে এই গন্ধ আসবে কোথা থেকে? রান্নাঘর তো অনেক দূর, আর মাঝরাতে কেউ নিশ্চয়ই রান্না বসাবে না। তাছাড়া বাসি তরকারির গন্ধ এমন টাটকা হয় না। মনে হচ্ছিল কেউ যেন ঠিক এইমাত্র গরম কড়াই থেকে মাংস তুলে এনেছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি খুব সাবধানে নিঃশব্দে বিছানায় উঠে বসলাম।
আমার হৃদস্পন্দন তখন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। শব্দটা আসছিল আমার খাটের পাশে থাকা টেবিলটার দিক থেকে, যেখানে সেই কপির আলোটা মিটমিট করে জ্বলছে। কপির তেল হয়তো ফুরিয়ে আসছিল, তাই আলোটা কাঁপছিল। সেই কাঁপা কাঁপা আলোয় ঘরের পরিবেশ আরো রহস্যময় হয়ে উঠেছে। আমি ভয়ে ভয়ে সেদিকে তাকালাম। কপির মৃদু আলো আধারিতে আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আমার হাত পা অবশ হয়ে এলো। টেবিলের সামনে মেঝের ওপর বসে আছে এক বিশাল অবয়ব, কুচকুচে কালো রঙের এক অদ্ভুত দর্শন প্রাণী বা কিছু একটা। সেটার পিঠটা আমার দিকে ফেরানো ছিল। পেট জুড়ে বড় বড় লোম, অনেকটা বানর বা সিম্পাঞ্জির মতো, কিন্তু আকারে মানুষের চেয়েও চওড়া এবং কুঁজো। দেখে মনে হচ্ছে কোনো বিশাল পাথর যেন নড়াচড়া করছে। প্রাণীটা ঝুঁকে পড়ে কিছু একটা খাচ্ছিল। তার দুই হাত দিয়ে সে খাবারটা মুখের কাছে নিয়ে যাচ্ছে, আর তার নড়াচড়ার সাথে সাথে সেই হাড় চাবানোর কটমট শব্দটা সারা ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার মনে হলো প্রাণীটা যেন আমার দিকে পিঠ দিয়ে বসে মানুষের মতো করে খাবার খাচ্ছে, কিন্তু তার বসার ভঙ্গি মোটেও মানুষের মতো নয়। মেরুদণ্ডটা অস্বাভাবিকভাবে বাঁকানো। দৃশ্যটা এতই অবাস্তব এবং ভয়ঙ্কর ছিল যে আমার মস্তিষ্ক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। আমি বুঝতে পারছিলাম না এটা স্বপ্ন নাকি বাস্তব। আমি নিজের হাতে চিমটি কাটলাম, কিন্তু ব্যথা পেলাম। অর্থাৎ আমি জেগে আছি, কিন্তু নাকে আসা মাংসের ঘ্রাণ আর কানে আসা হাড় ভাঙার শব্দ আমাকে জানান দিচ্ছিল আমি এক চরম বিপদের মুখোমুখি। প্রাণীটা খাচ্ছে তো খাচ্ছেই। একবার মনে হলো প্রাণীটা হয়তো টের পেয়েছে আমি জেগে উঠেছি, কারণ খাওয়ার শব্দটা ক্ষণিকের জন্য থেমে গেল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। আমি ভাবলাম এখনই হয়তো এই ছায়ামূর্তি বা খারাপ জিনিসটা ঘুরে তাকাবে। আর যদি সে ঘুরে তাকায় তবে কি দেখবো আমি? সেই মুখ দেখার সাহস আমার ছিল না। আমার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। হাত পা অবশ্যই আসছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাকে বিছানার সাথে চেপে ধরে রেখেছে। আমি নড়তে চাইছি, কিন্তু পারছি না। কিন্তু বাঁচার তাগিদেই এক সময় আমার গলার রুদ্ধদ্বার খুলে গেল। আমি জানতাম এখানে চুপ করে বসে থাকা মানে মৃত্যুর অপেক্ষা করা। আমি সমস্ত শক্তি সঞ্চয় করে এক গগন বিদারী চিৎকার দিয়ে উঠলাম, বাঁচাও, কে আছো, বাঁচাও। চিৎকারটা এতটাই তীব্র ছিল যে ঘরের টিনের চালে পর্যন্ত প্রতিধ্বনিত হলো। প্রাণীটা সেই চিৎকারে নড়ে উঠল কিনা তা দেখার জন্য আমি অপেক্ষা করলাম না। আমি শুধু জানতাম আমাকে পালাতে হবে। এই ঘর থেকে, এই বিভীষিকা থেকে আমাকে বের হতে হবে। আমার মনে তখন একটাই চিন্তা, যেভাবেই হোক আপার ঘরে পৌঁছাতে হবে। আমার সে আর্তনাদ গ্রামের নিস্তব্ধ রাতে যেন বোমার মতো বিস্ফোরিত হলো। চিৎকার দিয়েই আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না। বিছানা থেকে লাফ দিয়ে নেমে দরজার দিকে দৌড় দিলাম। আমার মনে হলো মেঝেতে পা ফেলার সময় আমি যেন কিছু একটা পিচ্ছিল পদার্থে পা দিয়েছি, হয়তো তেল বা রক্ত, কিন্তু দেখার সময় নেই। পেছনে তাকানোর সাহস আমার ছিল না। মনে হচ্ছিল সেই কালো ছায়া মূর্তিটা বুঝি আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। মনে হচ্ছিল এখনই কোনো লোমশ হাত এসে আমার জামার কলার খামচে ধরবে। দরজার খিল খোলা ছিল না। আমি কাঁপতে কাঁপতে কোনো মতে খিলটা নামালাম। আমার হাত কাঁপছিল বলে কয়েকবার ব্যর্থ হলাম। সেই কয়েকটা সেকেন্ড আমার কাছে অনন্তকাল মনে হলো। অবশেষে দরজা খুলে আমি পাগলের মতো দৌড়ে উঠোন পেরিয়ে আপার ঘরের দরজায় গিয়ে আছড়ে পড়লাম। অন্ধকারে আমি কয়েকবার হোঁচট খেলাম, পায়ে ব্যথা পেলাম, কিন্তু থামলাম না। আপা, দুলা ভাই, বাবা, কে আছো, বাঁচাও, মরে গেলাম। আমার চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে গেল। আমার গলার স্বর শুনে মনে হচ্ছিল আমি কোনো হিংস্র পশুর হাত থেকে পালিয়ে এসেছি। কিছুক্ষণের মধ্যেই হারিকেন হাতে আপা, নানা ভাই এবং খালাম্মা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। আমি তখনও দরজার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছি। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। আমার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নানা ভাই আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, অমন করছো কেন? কি দেখেছো, চোর নাকি ডাকাত? আমি তোতলাতে তোতলাতে যা বললাম তা শুনে সবার চোখ কপালে উঠল। আমি সেই কালো লোমশ প্রাণী, হাড় চাবানোর শব্দ আর মাংসের ঘ্রাণের কথা বিস্তারিত বললাম। আপা ভয় আমাকে জড়িয়ে ধরল। খালাম্মা ভয় লা ইলাহা ইল্লাল্লাহ জপতে লাগলেন। আপা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, হয়তো দুঃস্বপ্ন দেখেছিস ভাই, নতুন জায়গা তো, তাই মনের ভুলও হতে পারে। একলা ঘরে শুয়েছিস, তাই হয়তো ভয় পেয়েছিস। কিন্তু আমি জোর দিয়ে বললাম, না আপা, আমি স্বচক্ষে দেখেছি, আমি জেগেছিলাম। ওটা কোনো বেড়াল কুকুর ছিল না, ওটা মানুষও না, জানোয়ারও না, অদ্ভুত কিছু একটা। আর ওই মাংসের গন্ধ, আমি স্পষ্ট গন্ধ পেয়েছি। তোমরা গিয়ে দেখো, এখন হয়তো গন্ধটা আছে।
নানা ভাই পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে এলেন। তিনি অত্যন্ত সাহসী ও পরহেজগার মানুষ। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, ভয় পেও না। হতে পারে মেসোবাঘ বা বন বিড়াল জাতীয় কিছু জানালা দিয়ে ঢুকেছিল। গ্রামের দিকে মাঝে মধ্যে এমন জন্তু বের হয়। তুমি আর ওই ঘরে একা থেকো না। তিনি আমার মনের ভীতি দূর করার চেষ্টা করছিলেন, কিন্তু তার নিজের মনের মধ্যেও একটা খটকা লাগলো। বন বিড়াল বা মেসোবাঘ ঘরে ঢুকে কুপির আলোয় বসে মাংস খাবে, এটা কেমন যেন অস্বাভাবিক। তাৎক্ষণিক সিদ্ধান্ত হলো যে ঘুমের ব্যবস্থা বদলানো হবে। ওই ঘরে ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। আপা তার শাশুড়ির সাথে এক ঘরে ঘুমাবে, আর আমি নানা ভাইয়ের সাথে আরেক ঘরে থাকবো। নানা ভাই আমাকে সাহস দিয়ে বললেন, চলো দাদু, তুমি আমার সাথে আমার ঘরে একটু ঘুমাবে। আমি আছি তো, আল্লাহ ভরসা, কোনো ভয় নেই। উঁচু করে আসো, 2 রাকাত নফল নামাজ পড়ে শুয়ে পড়ো, মন শান্ত হবে। সবাই মিলে আবার যার যার ঘরে গেল। আমি এবার নানা ভাইয়ের পাশে শুয়ে পড়লাম। এই ঘরটা মূল বাড়ির অংশ, বেশ নিরাপদ মনে হলো, কিন্তু আমার মনের ভেতর থেকে সেই বিভীষিকাময় দৃশ্য কিছুতেই মুছছিল না। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম, কিন্তু কান খাড়া করে রাখলাম বাইরের যে কোনো শব্দের জন্য। নানা ভাই আমাকে সাহস দেওয়ার জন্য কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিলেন, সূরা পড়ে ফু দিলেন, কিন্তু আমার মনে হচ্ছিল সেই খারাপ জিনিসটা কি এখন এই ঘরের দিকে আসছে। সে কি আমাকে অনুসরণ করছে? গ্রামের রাত এত দীর্ঘ হতে পারে তা আমার জানা ছিল না। প্রতিটি সেকেন্ড আমার কাছে ঘন্টার মতো মনে হচ্ছিল। নতুন ঘরে নানা ভাইয়ের পাশে শুয়েও আমার মনে বিন্দুমাত্র স্বস্তি ছিল না। যদিও পাশে একজন মুরব্বী এবং পরহেজগার মানুষ আছেন, ঘরের দরজা শক্ত করে খিল দেওয়া, তবুও এক অজানা আতঙ্ক আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। এই ঘরটা মূল বাড়ির অংশ, কিন্তু আমার মনে হচ্ছিল এই ঘরের দেয়ালগুলো যেন আমাকে চেপে ধরেছে। বাতাসের ঘনত্ব বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নানা ভাই খুব দ্রুতই ঘুমিয়ে পড়লেন। তার নিয়মিত ছন্দময় নাক ডাকার শব্দ শোনা যাচ্ছিল। আমি অনেকক্ষণ এপাশ ওপাশ করলাম। চোখে তন্দ্রার মতো একটা ভাব আসছিল, কিন্তু মনের ভেতরের অ্যালার্মটা কিছুতেই বন্ধ হচ্ছিল না। শরীরটা এতই ক্লান্ত ছিল যে মস্তিষ্ক আর সজাগ থাকতে চাইছিল না, কিন্তু অবচেতন মন বলছিল, জেগে থাকো, বিপদ কাটেনি। ঠিক তখনই আবার সেই শব্দ, সেই পরিচিত এবং হাড় হিম করা কট কট মট, হাড় চাবানোর সেই ভয়ঙ্কর আওয়াজ আমার তন্দ্রা মুহূর্তে ছুটে গেল। প্রথম কয়েক সেকেন্ড আমি নিজেকে বোঝালাম এটা হয়তো মনের ভুল। আগের সেই ঘটনার রেশ আমার কানে বাজছে। আমি বালিশে কান চেপে ধরলাম, কিন্তু না, শব্দটা থামলো না, বরং বালিশের ফাঁক গলে সেটা আরো তীক্ষ্ণ হয়ে কানে বাজতে লাগলো। শব্দটা খুব স্পষ্ট এবং এবারও মনে হচ্ছে এটা সেই ঘরেরই কোনো এক কোণা থেকে আসছে। তবে এবারের শব্দের ধরনটা একটু আলাদা, আরো জোরালো, আরো হিংস্র, যেন কোনো বিশাল চোয়াল দিয়ে শক্ত হাড় পিষে ফেলা হচ্ছে। আতঙ্কে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি আল্লাহর নাম নিতে চাইলাম, সূরা পড়তে চাইলাম, কিন্তু ভয় আমার জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে। ঠোঁট দুটো যেন আঠা দিয়ে কেউ লাগিয়ে দিয়েছে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, জানালা দিয়ে আসা সামান্য আলোতেও কিছু দেখা যাচ্ছে না। আমি ভাবলাম নানা ভাইকে ডাকবো, তিনি তো পাশে আছেন। তাকে ডেকে তুললে তার হাতের স্পর্শ পেলে অন্তত সাহস পাওয়া যাবে। তিনি তো বলেছিলেন, ভয় পেও না, আমি আছি। হাত বাড়িয়ে আমি আমার ডান পাশটা হাতড়ালাম, যেখানে নানা ভাই শুয়েছিলেন। আমার আঙুলগুলো বিছানার চাদরে স্পর্শ করলো, কিন্তু এ কি, চাদরটা বরফের মতো ঠান্ডা। আমি চমকে উঠলাম। আমি ভালো করে হাতড়ে দেখলাম, বালিশের উপর হাত বোলালাম, কিন্তু কেউ নেই, বিছানা ফাঁকা। এই মাঝরাতে নানা ভাই কোথায় যাবেন? অশ্রমে? কিন্তু অশ্রমে গেলে তো আওয়াজ হতো, দরজা খোলার ক্যাচক্যাচ শব্দ হতো। আমি তো জেগেছিলাম, আধা ঘুমেছিলাম। আমি তো দরজার কোনো শব্দ শুনিনি, নাকি অন্য কিছু? ভয়ের এক শীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে পায়ের নখ পর্যন্ত নেমে গেল। আমার মনে হলো আমি এই ঘরে, এই পৃথিবীতে সম্পূর্ণ একা, আর আমার সাথে অন্ধকারে লুকিয়ে আছে এমন এক খারাপ জিনিস যার কোনো ব্যাখ্যা নেই। হঠাৎ আমার নাকে এলো সেই গন্ধটা, পোড়া মাংস আর বাসি ফুলের এক অদ্ভুত বমি উদ্রেককারী মিশ্রণ। গন্ধটা এত তীব্র যে আমার পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি বুঝতে পারলাম ওটা এই ঘরেই আছে এবং খুব কাছে। আমি কাঁপা কাঁপা হাতে বালিশের নিচ থেকে নিজের ফোনটা বের করলাম। হাতে ঘামে ভেজে পিচ্ছিল হয়ে গেছে। ফোনটা ঠিক মতো ধরতেও পারছি না। কোনো মতে ফ্ল্যাশ লাইটটা অন করলাম। এক তীব্র সাদা আলো ঘরের অন্ধকার ছেড়ে দিল। আলোটা আমি প্রথমে বিছানার চারপাশে ফেললাম। কেউ নেই, মশারিটা একপাশে তোলা। তারপর আস্তে আস্তে খুব সাবধানে আলোটা দরজার দিকে নিয়ে গেলাম। আমার হাত কাঁপছিল বলে আলোর বৃত্তটাও দেয়ালে নাচছিল। আর আলোটা যখন দরজায় চৌকাঠে পড়ল, তখন আমি আবার সেই দৃশ্য দেখলাম যা আমাকে পুরোপুরি উন্মাদ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ঠিক দরজার সামনে চৌকাঠের ওপর
সেই একই কুচকুচে কালো অবয়বটি বসে আছে। সে বিশাল লোমশ পেট, মানুষের মতো বসে দুই হাত ধরে কিছু একটা চিবিয়ে খাচ্ছে। তবে এবার প্রাণীটি দরজার দিকে মুখ করে বসে নেই, বরং আড়াআড়ি ভাবে বসে আছে, যেন সে পাহারাদারের মতো দরজায় অবস্থান নিয়েছে, যাতে আমি বের হতে না পারি। এবারও তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু সেই বিশাল বিভৎস পেট, ঘাড় আর কাঁধের নড়াচড়া। তার শরীরের কালো লোমগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে আছে। নানা ভাই ঘরে নেই, দরজা ভেতর থেকে লাগানো ছিল কিনা আমার মনে পড়ছে না। আর দরজার মুখে সেই দানবীয় ছায়ামূর্তি, এই সব কিছুর যোগসূত্র মেলাতে গিয়ে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। আমি বুঝতে পারলাম না, নানা ভাই কি তবে ওই খারাপ জিনিসটার কবলে পড়লেন, নাকি নানা ভাই নিজেই? না, আমি আর ভাবতে পারছি না। প্রাণীটি কি বুঝতে পেরেছে আমি জেগে আছি এবং তার দিকে আলো ফেলেছি? ঠিক সেই মুহূর্তে আমার হৃদস্পন্দন থামিয়ে দিয়ে প্রাণীটি খাওয়া থামালো। ঘরের পিনপতন নিস্তব্ধতায় শুধু তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তারপর সে তার ঘাড় ঘোরাতে শুরু করলো, খুব ধীরে, যান্ত্রিকভাবে, যেন সে আমার আলোর উৎসের দিকে তাকাতে চাইছে। আমি দেখলাম প্রাণীটার হাতের নখগুলো অস্বাভাবিক বড় এবং ধারালো, অনেকটা কাস্তের মতো বাঁকানো। সে যে হাড় চিবুচ্ছে সেটা কোনো মুরগির হাড় নয়, বরং আকারে অনেক বড় কিছু, মানুষের হাড়ের মতো লম্বা। সেই বিভীষিকাময় মুখ দেখার সাহস বা শক্তি আমার আর অবশিষ্ট ছিল না। আমার মনে হলো এখনই আমার হৃৎপিণ্ডটা ছেড়ে বেরিয়ে আসবে। প্রাণীটির মুখটা আমার দিকে ঘোরার ঠিক আগ মুহূর্তে আমি দেখতে পেলাম তার গাল বেয়ে লাল বা রক্ত জাতীয় কিছু গড়িয়ে পড়ছে। এই দৃশ্য আমার সহ্য সীমার বাইরে ছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু এবার আর কোনো শব্দ বের হলো না। আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো, হাত থেকে ফোনটা খসে পড়লো বিছানায়। আলোটা গিয়ে পড়লো মেঝের এক কোনায়, আর ঘরটা আবার অর্ধ অন্ধকারে ডুবে গেল। সেই অন্ধকারে শুধু শোনা যেতে লাগলো সেই বিভৎস দানবীয় শব্দ, কট কট মট। আর আমার মনে হলো ওটা এখন আমার দিকে এগিয়ে আসছে। সেই রাতে প্রাণীটির মুখ দেখার আগেই আমার পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। প্রচন্ড ভয় আর মানসিক ধকল সহ্য করতে না পেরে আমি এক গগন বেদারে চিৎকার দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলাম। আমার চোখের সামনে তখন শুধুই অন্ধকার আর কানে সেই হাড় ভাঙার শব্দ। মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি আমার চেতনা শুষে নিচ্ছে। আমি বিছানায় লুটিয়ে পড়লাম। তারপরের কয়েক ঘন্টা কি হয়েছে তা আমি জানি না। আমার চেতনার জগতে তখন শুধুই কালো অন্ধকার, আর মাঝে মাঝে মনে হচ্ছিল আমি যেন কোনো গভীর কুয়ার ভেতর পড়ে যাচ্ছি, যেখানে শুধু ওই অবয়বটার লাল চোখ জ্বলজ্বল করছে। যখন আমার জ্ঞান ফিরল, তখন জানালার ফাঁক দিয়ে ভোরের কড়া রোদ এসে আমার চোখে মুখে পড়েছে। বাইরে দোয়েল পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। গ্রামের সকাল যেমন সুন্দর হয় ঠিক তেমনি, কিন্তু আমার মনের ভেতর তখন অমাবস্যার অন্ধকার। আমি নিজেকে আবিষ্কার করলাম আপার ঘরের বিছানায় শোয়া। আমার মাথায় ভেজা গামছা বা পানি পট্টি দেয়া হচ্ছে। আমার শরীরটা যেন কেউ পাথর দিয়ে থেতলে দিয়েছে, নড়ানোর শক্তি নেই। আমার চোখের পাতা মেলতে দেখলাম আমার চারপাশে গোল হয়ে বসে আছে আপা, খালাম্মা এবং আশ্চর্যজনকভাবে নানা ভাইও। সবার চোখে মুখে গভীর দুশ্চিন্তা আর ভয়ের ছাপ। আমাকে চোখ মেলতে দেখে আপা ডুকরে কেঁদে উঠল। ভাই, তুই ঠিক আছিস তো? তো কি হয়েছিল রে? তুই অমন করে গঙ্গাচ্ছিলি কেন? আমি উঠে বসতে চাইলাম, কিন্তু পারলাম না। শরীরটা অসম্ভব দুর্বল লাগছিল, জ্বরে আমার গা পড়ে যাচ্ছে। আমি প্রথমে ভয়ার্ত চোখে নানা ভাইয়ের দিকে তাকালাম। তিনি সুস্থ স্বাভাবিকভাবেই বসে আছেন, হাতে তাসবিহ, তবে তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। তার পরনে সেই একই লুঙ্গি আর পাঞ্জাবি যা রাতে ছিল। আমি বিড়বিড় করে কাপা গলায় জিজ্ঞেস করলাম, আপনি রাতে কোথায় ছিলেন? আমি আপনাকে বিছানায় পাইনি। আমি ডাকলাম, আপনি ছিলেন না। আর ওই দরজায় ওই জিনিসটা। নানা ভাই দীর্ঘশ্বাস ফেলে আমার মাথায় হাত রাখলেন। তার হাতটা বেশ উষ্ণ ছিল। তিনি বললেন, বাবা শান্ত, আমি তো শেষ রাতে ওযু করার জন্য ওয়াশরুমে গিয়েছিলাম তাহাজ্জুদের নামাজ পড়বো বলে। বুড়ো মানুষ, ওযু করতে একটু সময় লাগে। ফিরে এসে দেখি তুমি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছো। তোমার শরীর ধনুকের মতো বেঁকে আছে আর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, আর তোমার ফোনটা নিচে মেঝের কোনায় পড়ে জ্বলছে। আমি তোমাকে অনেক ডাকলাম, ধাক্কা দিলাম, কিন্তু তুমি সারা শব্দ করছিলে না। পরে ভয়ে সবাইকে ডাকলাম। নানা ভাইয়ের কথাগুলো যুক্তিযুক্ত মনে হলো, কিন্তু আমার মনের খটকা গেল না। তিনি যখন ওয়াশরুমে ছিলেন তখন দরজা খোলার আওয়াজ আমি কেন পেলাম না? আর ওই জিনিসটা, ওটা কি তবে আমার মনের ভুল? আমি তখন সাহস সঞ্চয় করে রাতের দ্বিতীয়বারের অভিজ্ঞতার কথা খুলে বললাম।
সেই দরজার সামনে বসে থাকা বিশাল কালো অবয়ব, হাড় চাবানোর শব্দ, মাংসের পচা গন্ধ, সব বিস্তারিত বললাম। আমার কথা শুনে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। খালাম্মা ভয়ে শিউরে উঠলেন এবং আঁচল দিয়ে চোখ মুছলেন। গ্রামের মানুষ তারা অনেক কিছু বিশ্বাস করেন যা শহরের মানুষ করে না। তারা বুঝতে পারলেন এটা সাধারণ কোনো দুঃস্বপ্ন বা হ্যালুসিনেশন নয়। খালাম্মা ফিসফিস করে বললেন, ওই ঘরে অনেক বছর আগে একটা ঘটনা ঘটেছিল। তখন থেকে মাঝে মাঝে ওখানে খারাপ বাতাস লাগে, কিন্তু মূল ঘরে তো এমন হওয়ার কথা না। শান্তর ওপর হয়তো কোনো শক্তিশালী খারাপ জিনিস নজর দিয়েছে। নানা ভাই গম্ভীর হয়ে বললেন, জায়গাটা হয়তো তোমার সাথে খাপ খায়নি বা কোনো ছায়ামূর্তি তোমাকে ভয় দেখিয়েছে। আমাদের চোখের আড়ালে আল্লাহর অনেক সৃষ্টি আছে যা আমরা দেখি না। হতে পারে তুমি অজান্তে কোনো ভুল করে ফেলেছ, তাই ওটা তোমাকে ভয় দেখিয়েছে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুমি যে বেঁচে আছো এটাই শুকরিয়া। আবার কোনো ঝুঁকি নিতে চাইলো না। সে জেদ ধরলো, শান্ত, তোর আর এখানে এক মুহূর্ত থাকা ঠিক হবে না। তোর শরীরও খারাপ হয়ে যাচ্ছে, চোখ গর্তে ঢুকে গেছে। তুই আজই শহরে ফিরে যা। বাড়ির বয়োজ্যেষ্ঠরাও একই পরামর্শ দিলেন। তাদের ধারণায় স্থান পরিবর্তন করলে বিপদ কেটে যেতে পারে। গ্রামের হুজুর বা কবিরাজ ডাকার কথা উঠলেও আমি রাজি হলাম না। আমার মনে হচ্ছিল আমি যদি আর এক রাত এখানে থাকি তবে আমি আর জীবিত ফিরতে পারবো না। সেদিন দুপুরের আগেই আমি আমার ব্যাগ গুছিয়ে নিলাম। আমার শরীর তখনও জ্বরে কাঁপছে। বিদায় বেলায় নানা ভাই আর খালাম্মা আমাকে অনেক দোয়া পড়ে ফু দিলেন। গাড়িতে তুলে দেওয়ার সময় আমার হাতে একটা বোতলে কিছু পড়া পানি দিলেন খাওয়ার জন্য এবং গায়ে ছিটিয়ে দেওয়ার জন্য। আপা কান্না ভেজা চোখে আমাকে বিদায় দিল। বলল, ভাই মাফ করে দিস, তোকে এনে বিপদে ফেললাম। গাড়িতে ওঠার সময় আমি একবার সেই পুরনো বিচ্ছিন্ন ঘরগুলোর দিকে তাকালাম। দিনের আলোতেও ঘরগুলো কেমন যেন নিষ্প্রাণ, রহস্যময় মনে হলো। সুপারি গাছগুলো বাতাসের দোলায় মাথা নাড়ছে। হঠাৎ আমার মনে হলো ওই শেষ প্রান্তের ঘরটার জানালার ফাঁক দিয়ে দুটো লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। বাস যখন গ্রাম ছেড়ে শহরের পথে হাইওয়েতে উঠলো তখন আমার কানে বাজছিল সেই শব্দ। আমি জানি না আমি রাতে আসলে কি দেখেছিলাম। সেটা কি কোনো অতিপ্রাকৃত কিছু ছিল নাকি আমার নিজেরই মস্তিষ্কের কোনো বিভ্রম? কিন্তু সেই হাড় চাবানোর শব্দ আর পোড়া মাংসের গন্ধ আমার নাকে ও কানে সারা জীবনের জন্য গেঁথে রইল। শহরের কোলাহলে ফিরে এসেও আমি আর আগের শান্ত নেই। রাতে একা ঘুমাতে গেলেই আমার মনে হয় বিছানার নিচে বা আলমারির আড়ালে কিছু একটা লুকিয়ে আছে। লাইট অফ করলেই মনে হয় অন্ধকারের ভেতর থেকে ভেসে আসবে সেই হাড় হিম করা শব্দ।